দোতলার রেলিংয়ে দাঁড়িয়েছিল মিরান, মুখে চিরচেনা দুষ্টু হাসি। তার পাশে দাঁড়িয়ে 5 বছরের একটা ছেলে। মিরান আবারও বলল, ইংরেজরা কি আবার বাংলাদেশে আসা শুরু করেছে বাংলাকে গলা টিপে মারার জন্য? রেহানা নেওয়াজ চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। বাড়িতে নতুন অতিথি আসলে কেউ এভাবে কথা বলে? মায়ের দৃষ্টি পেতে চুপ করে রাফেজের ছেলেকে নিয়ে নিচে নেমে এলো। এসে তুরজানকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানালো বাড়িতে ফেরার জন্য। রাফেজ আর রাফিয়ার ছেলে আরাজ তুরজানকে অনেকবার ভিডিও কলে দেখেছে, তাই তারাও চিনতে দেরি হলো না। দৌড়ে তুরজানের কাছে গিয়ে বলল, কাকামণি তুমি চলে এসেছো, আমি বিশ্বাস করতে পারছি না, আমাকে একটা সিমটি কাটো। এইসব ভণ্ডদের থেকে শেখা, কিছু বিশ্বাস না হলে সিমটি কাটো। তুরজান সিমটি না কেটে গালে চুমু দিয়ে দিল। আরাজ তুরজানের সব ফ্রেন্ডকে দেখে বলল, একটা ফুপি, দুইটা ফুপি আর একটা কাকু, তাই না? সবাই একসাথে বলল হুম। রাফিয়ার ছেলেকে বুঝিয়ে কিচেনে গেলেন যেন অতিথিদের সাথে বেশি দুষ্টুমি না করে। আরাজ মায়ের কথা মতো সোফায় বসলো। ওই এমনিতেই মায়ের কাছে অনেক শান্ত থাকে, শুধু মায়ের কাছে শান্ত থাকে আর সবার সাথে দুষ্টুমি করে। মিরান অনিলের কাছে গিয়ে বলল, ভাইয়ার ফ্রেন্ড মানে আপনিও ভাইয়া? সো ভাইয়াই বললাম, হ্যালো ভাইয়া, আমি মিরান নেওয়াজ। ইউ? অনিলও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ইয়া, আই অ্যাম অনিল মির্জা ফ্রম ইন্ডিয়া। আই মিন আমার আসল বাড়ি ইন্ডিয়াতে। তা তুমি কি করো? আমি তো ফুল টাইম ভণ্ডামি অর পার্ট টাইম ভদ্রলোক। অনিল হেসে বলল, সেম, বাট আই এম ফুল টাইম কনফিউশন অর পার্ট টাইম কনফিডেন্ট। পুরো বাড়িতে হাসির রোল পড়লো। এত বড় ছেলেরা এইভাবে কথা বলতে পারে, তাই এদেরকে না দেখলে বোঝার উপায় ছিল না। তাদেরকে রেস্ট নেওয়ার কথা বলে নেওয়াজ গৃহবধূরা রান্না চাপাতে গেল। রাফিয়া সব নাস্তা তৈরি করেছে ইতিমধ্যে। ছোটদের মতো তাদের তো আর আড্ডার দিন শেষ নয়, তবে তুরজান বা বিদেশ থেকে আসা ফ্রেন্ডদের একটু ক্লান্ত আছে দেখে মনে হচ্ছে না, তাই তাদের লাগেজ নিয়ে রহিমা আর তুবা যার যার জন্য দেয়া নির্দিষ্ট রুমে রেখে এলো। আর তাদেরকে বলা হলো নাস্তা করার জন্য। লাগেজগুলো রেখে এসে তুবা মিরানের পাশে থাকা আরাজকে মাঝে রেখে সোফায় বসলো। তুবা একবার ভাবলো রোজাকে ডেকে আনবে, সে ভাইয়ের অস্থিরতা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু রোজাকে ডেকে আনলে এই জোরপূর্বক হাসি আর থাকবে না, তাই রোজাকে ডাকলো না। মিরানের কানে ফিসফিসে বলল, রোজাকে ডাকবো না? থাক, ভাইয়া এখনো বলেনি, আর তাছাড়া বড় বাবা আর আব্বু আসা পর্যন্ত ঘটনা এড়িয়ে যাওয়াই ভালো। আর তুই আমার গাধীর মতো মুখ করে রেখেছিস কেন? তোর স্বামী তো আর মারা যায়নি। আমার ভাবতে অবাক লাগে, বেচারা তোর মতো গাধীকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে। আরাজ যেটুকু শুনেছে তাই বলল, নিজের জীবন নষ্ট করবে কে কাকু? তুবা আরাজকে চুপ করতে বলে মিরানকে বলল, তুমি আবার শুরু করলে? আমার বর গাধী পাক আর ঘোড়া পাক, তাতে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমিও দেখব নে তুমি কোন রূপে রূপবতী গুণে গুণবতীকে বিয়ে করো। আর তোমার বিষয়ে এতদূর ভাবাও বেশি, তোমার মতো ভণ্ডকে কে বিয়ে করবে? আরাজ আবার লাস্টের কথাটুকু শুনে বলল, ভণ্ডকে বিয়ে করবে কে? তুবা কি করবে এই ছোট্ট ঝামেলাটাকে? যাই বলছে সেও তাই বলছে। তাই তুরজানকে দেখে বলল, তোমার কাকুমণি আজকে এসেছে, তার কোলে গিয়ে বসো। আরাজ সোফা থেকে নেমে তুরজানের কোলে গিয়ে বসলো। মিরান বলল, সম্মান দিয়ে কথা বল, আমি তোর বড় ভাই। কোনোদিন সম্মান দেওয়ার মতো কাজ করেছো? আর বড়রা যদি সবসময় ভণ্ডামি করে বেড়ায়, ছোটরা সম্মান দিবে কোথায়? সম্মান দিতে জায়গা লাগে, জানতাম না তো, বিশ্বাস করি প্রথম তোর থেকে জানলাম সম্মান দিতে জায়গা লাগে। যা, একদিন অনেক জমি কিনবো, সেই দিন সম্মান দিস। তাদের ফিসফিস করতে দেখে অ্যামেলা বলল, তোমরা কি নিয়ে কথা বলছো? তুরজানরা কি যেন কথা বলছে, তাই তারা এসব খেয়াল করেনি। অ্যামেলাকে একা বসে থাকতে দেখে মিরান দুষ্টুমি বাড়িয়ে দিলে বলল, এই যে মিস, আপনার নাকি নাম কি যেন বললেন? আমার নাম অ্যামেলা। অ্যামেলা বলতে গিয়ে একটু টান দিল। মিরান হেসে বলল, বাহ মিস ঝামেলা, আপনি একদিনেই বাংলাকে মারার মিশনে নেমে আবার মেরেও দিচ্ছেন। আপনার জন্য আমার সোনার বাংলা নিহত। আপনি আমার কথাগুলোকে মজা নিচ্ছেন। আমি আপনাদের ভাষাকে সম্মান করি, তাই আপনাদের দেশে আপনাদের ভাষা বলার চেষ্টা করছি। ও মিস ঝামেলা, আপনি রেগে যাচ্ছেন, আমি শুধু মজা করেছি। আমার নাম অ্যামেলা। ওই একই হলো, অ্যামেলা ঝামেলা কামেলা সব একই। তুবা মিরানের সাথে যোগ দিয়ে বলল, হ্যাঁ আপু, সব নাম একই, যেমন ধরুন মিরান, কিরান, ধীরান আরও আছে। আপনি আপনার ইচ্ছে মতো ডাকতে পারেন, যেহেতু সব নাম একই। কি বলো ভাইয়া? তোর জন্য হাসি মুখে সবার সাথে কথা বলছে, কিন্তু চোখ দুটো এখনও সেই প্রেয়সীকে খুঁজে চলেছে।
সে কেন আসছে না? তুরজান দরজা খোলার শব্দ পেয়ে তাকালো দোতলা সেই পুরনো রুমে, গ্রেনির রুমের পাশে থাকা রুম। বলা হয়েছিল রোজা আর তুবা বড় হলে এই রুমে থাকবে। তাহলে ওই মেয়েটাকে? তুবা যেহেতু এখানে সামনে দাঁড়িয়ে, তাহলে ওই মেয়ে রোজাস্মিতা মেহরোজ। রোজা হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে এলো, গায়ে মেরুন রঙের কুর্তি, চুল এলোমেলো, হয়তো অনেকক্ষণ ঘুমের কারণে চোখগুলো ফোলা ফোলা লাগছে। মেয়েটাকে বেশ আদুরে লাগছে। তুরজানের ভিতর থেকে একাই বেরিয়ে এলো, মাশাআল্লাহ। রোজা নিচে নেমে আহাম্মক, তার সামনে সব নতুন মানুষ বসে। সে যেভাবে এসেছে এখন না তাকে সবাই কেয়ারটেকার ভাবে। একদিন হয়েছিল তাই। রোজার এমন অগোছালো অবস্থা দেখে একজন ডেলিভারি বয় বলেছিল, একটু রোজা ম্যামকে ডেকে দিবেন, তার নামে পার্সেল আছে। রোজা বলেছিল সেই রোজা, কিন্তু লোকটা তাকে বলল, আপনি এত অলস, তার নেওয়াজ পরিবারের আপনাকে তাদের কেয়ারটেকার হিসেবে রেখেছে। রোজা শুধু হতবাক হয়েছিল সেদিন। তার চেহারা সত্যি বাড়িতে থাকা কেয়ারটেকারের মতো না, চেহারা না, তার অবস্থা। রোজার অবস্থা কেয়ারটেকারের চেয়েও খারাপ। তার থেকে তাদের বাড়িতে থাকা রহিমা অনেক গুছিয়ে থাকে। রোজা একটু অগোছাল হওয়ার চেষ্টা করে সোফায় এসে বসলো তুবার পাশে। যতই হোক নতুন মানুষ, তবে একটা জিনিস খেয়াল করলো, সবাই স্বাভাবিক থাকলেও একটা সুদর্শন পুরুষ তার দিকে অগ্নিদৃষ্টি ফেলছে। রোজা মনে মনে বলল, কেন ভাই, তোর ঘরে মা বোন নেই? মেয়েদের দিকে এমন অগ্নিদৃষ্টি ফেলছিস? লোকে তো ভালোবেসে তাকা, এটা মানা যায়, কিন্তু তুই ভাই ভালোভাবে না তাকিয়ে কেন অগ্নিদৃষ্টিতে ঝলসে দিচ্ছিস? তুবার কোণে সরে ফিসফিস করে বলল, এ আবার কোন আহাম্মক আমাকে ঝলসে দিচ্ছে? তুবা মিরান আর অ্যামেলার সাথে কথা বলার কারণে রোজাকে খেয়াল করেনি, তবে রোজার কণ্ঠ পেয়ে বুকের ভিতর ধক করে উঠল। এমি ঘুম থেকে উঠে পড়েছে। তুবা রোজার দিকে না তাকিয়ে তুরজানের দিকে তাকালো। সত্যি তার ভাই অগ্নিদৃষ্টি নয়, লাভা ম্যাগমা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিরান অ্যামেলার সাথে বিদেশি গল্পে মাতোয়ারা। তুবা মিরানকে কোণে দিয়ে গুতা দিয়ে সামনে তাকাতে বলল। মিরান আর তুবা দুজনের ঢোকগুলো বুঝলো এইটা আসলে রোজা। তুরজানের চোখ আগের থেকে শিথিল হলো। রোজা এখনো বুঝতে পারছে না হচ্ছেটা কি। ততক্ষণে গ্র্যানি রহিমাকে দিয়ে নাস্তা সার্ভ করলো। তুবা বা মিরান কেউ উত্তর দিচ্ছে না দেখে গ্র্যানিকে দেখে তার কাছে উঠে গিয়ে দাঁড়ালো রোজা। বলল, গ্র্যানি, এরা কারা? আগে তো দেখিনি। তোমার কোনো আত্মীয়? তুরজানের বুকের ভেতর কেঁপে উঠল। তার এই মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটি এক পা পিছিয়ে গেল, সাথে সে। পর মুহূর্তে মনে পড়লো হয়তো অভিমানে এসব বলছে, বলুক, সব অভিমান ভেঙে দিবে। তুরজান ওখানে দাঁড়িয়ে বলল, রোজা? আমি রোজাস্মিতা মেহরোজ। কিন্তু আপনি কে? আর আপনি আমার নাম জানলেন কি করে? কেন, নাম না জানার কথা ছিল? আমি কেমনে জানবো? তারপর গ্র্যানির কানের কাছে মুখ নিয়ে বলল, গ্র্যানি, তোমার আত্মীয় স্বজন পাগল তো বলনি? কেমন অদ্ভুত কথা বলে। আচ্ছা, আগের পরিচয় বাদ দিতে চাচ্ছিস? বাদ দিয়ে দিলাম, এখন না হয় আবার পরিচিত হই। রোজা ভুরুকুসকে তাকালো। এ লোক পাগল, সন্দেহ 100% সত্যি। একে তো যাকে চেনে না সে বলছে তার সাথে পুরনো পরিচয় বাদ, আবার প্রথম সাক্ষাতে তুই তুকারি করছে। কিছু বলতে যাবে তার আগেই রাফিয়া এসে বলল, রোজা, এইটা তুরজান ভাইয়া। ও, আপনি তুরজান ভাই? বিদেশ থেকে এসেছেন? তাহলে আমি চিনতে পারিনি। হয়তো আমি আপনাকে যখন দেখেছি তখন ছোট ছিলাম, তাই চিনতে ভুল হয়েছে। তুরজান ধীরে বলল, হ্যাঁ, বিদেশ থেকে এসেছি। তারপর গ্র্যানির দিকে তাকে বলল, গ্র্যানি, কিছু একটা গোলমেলে লাগছে। ততক্ষণে তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ বাড়িতে আসলেন। এসে এমন একটা কথা শুনবেন তা আশা করেনি। এখন কি হবে? তুরজান তার ভরসা রোজাকে রেখেছিল, কিন্তু রোজার তো আগের কিছুই মনে নেই। তাজারুল নেওয়াজ মোস্তফা নেওয়াজের দিকে তাকাতেই দেখলেন তিনিও তার দিকে তাকিয়ে আছে। কি করবে দুই ভাই? এ ছেলের রাগ সম্পর্কে তার অবগত। এখন যদি বলে সে এই বাড়িতে থাকবে না, দুই ভাই আমতা আমতা করে বাড়িতে ঢুকলো। তুরজানের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুরজান? এতক্ষণ মনে হয় ভালো ছিলাম, তবে এখন থাকতে পারছি না। কিছু লুকাচ্ছেন আমার থেকে? আমি মাত্র বাড়িতে ফিরলাম, তোমার থেকে কি লুকাবো? তুরজান রোজার দিকে আবারও অগ্নিদৃষ্টি ফেলে তাকে বলল, রোজা, রুমে যা। আকস্মিক কথায় রোজা কিছু বুঝতে পারল না, দাঁড়িয়ে রইল। তুরজান রোজার দিকে এবার না তাকেই বলল, রুমে যেতে বলেছি না? রোজা দ্রুত পায়ে আরাসকে নিয়ে রুমে ছুটল। কিরে বাবা, এই লোক এসে এমন বিহেভ করছে যেন রোজা তার বউ, আর সে যা বলছে তাই করতে হবে। ফালতু লোক একটা। রোজা রুমে যেতেই তাজারুল নেওয়াজ বললেন, ওকে ধমকালে কেন? আমার বউ, আমি ধমকাই আর যাই করি তোমার কি? এসব কথা বলে ভেবেছো আসল কথা চেপে যাবে? এবার সব বলো, ফার্স্ট টু লাস্ট, একটা কথার জন্য বাদ না পড়ে। মোস্তফা নেওয়াজ বললেন, দেখো তুরজান, বাবার সাথে কেউ এমন কথা বলে? তাহলে উনি বাবা হয়ে সব চেপে গেলেন কিভাবে? কি হয়েছিল আমি শুনতে চাই, এর বাইরে একটা কথাও না।
বলে ডাইনিং থেকে একটা চেয়ার তুলে আশ্রে ফেলল। তানিয়া নেওয়াজ নীরবে চোখের পানি ফেলছেন। তিনি বারবার বলছেন যেন তুরজানকে সব জানিয়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা। এখন তার ছেলে কি করবে তার কোনো হদিশ নেই। তাজারুল নেওয়াজ এমনিতে রাগী হলেও যেহেতু ভুল করেছে তাই আজ রাখতেও পারলেন না। এখন তার মনে হচ্ছে সত্যি তুরজানকে সেই সময় জানানো উচিত ছিল। তাজারুল নেওয়াজকে চুপ থাকতে দেখে তুরজান গর্জে উঠল, আজকে বলবে নাকি এই বাড়িতে আমার শেষ দিন দেখবে? তাজারুল নেওয়াজ বাধ্য হয়ে সব বলতে শুরু করলেন, যেখানে দেখা গেল তুরজানের না বলে যাওয়াটাই বেশি ইফেক্ট ফেলেছে রোজার ওপর। তুরজান ধস করে বসে পড়ল সোফায়। অনিল আর আলিশা এসব শুনে হতবাক, তারা নিজেরাই এই ঘটনা শুনে কষ্ট পাচ্ছে, সেখানে তুরজান কি করে চুপ থাকবে? মিরান এগোতে গেলে তুরজান হাতের ইশারে থামিয়ে দিল। তাজারুল নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে কাউকে আর কথা দিবেন না নেওয়াজ সাহেব, জানেন তো আপনার কথার ভরসা রেখে গিয়েছিলাম আর আপনি সেই কথা রাখতে পারলেন না, তাহলে ধরে নেওয়া যায় আজ থেকে নেওয়াজ বংশ মিথ্যা বলে বেইমানি করে। বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পা বাড়ালো। তানিয়া নেওয়াজ এবার জোরে জোরে কেঁদে উঠলেন, তবে এ কান্নাও আজ তুরজানকে থামাতে ব্যর্থ। দৌড়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বলল, আজ যদি আমার ছেলে এই বাড়ির চৌকাঠের বাইরে পা রাখে মনে রেখো আমিও বাড়ি ছেড়ে চলে যাব। তাজারুল নেওয়াজ কি করবেন বুঝতে পারল না। মোস্তফা নেওয়াজের দিকে তাকালো, তিনি বুঝতে পারলো তাকে কিছু করতে হবে। তিনি বলল, আমরা না হয় মিথ্যা বললাম, আমাদের সৎ সাহস নেই। তুমি 10 বছরের মেয়েকে সহজে পেয়েছিলে, তো তোমার এখন এত সৎ সাহস আমার মেয়েকে তোমার দিকে ঘুরিয়ে দেখাও। এই সময় এই কথা অহেতুক ছাড়া কিছুই না। তবে তুরজান থেমে গেল, ঘুরে তাকালো কাকামণির দিকে। মোস্তফা নেওয়াজ বুঝলেন অহেতুক কথা হলেও এখন ঠিক জায়গায় লেগেছে। দুর্বলতা বুঝতে আবার বলল, হেরে বাড়ি ছেড়ে যাচ্ছ, সৎ সাহস থাকলে বাড়িতে থেকে আমার মেয়েকে তোমার পিছনে ঘুরিয়ে দেখাও। চ্যালেঞ্জ করছো? তোমার মনে হলে তাই। আপনি হেরে গেলে আমি কি পাবো? ভয় দেখাচ্ছ? সে এখন ছোট রোজা নয়, সে তোমার এক কথায় গলে যাবে। তুরজান ফিরে এলো, মোস্তফা নেওয়াজকে ডিঙ্গিয়ে তাজারুল নেওয়াজের সামনে দাঁড়িয়ে বলল, ভাগ্যিস আপনার ভাই চ্যালেঞ্জ দিল, নয়তো আমি ফিরতাম না। তা আপনি ভালো করেই জানেন, আর আমি ফিরেছি মানে হার আপনাদের নিশ্চিত। ভয় দেখাচ্ছ? আপনাদের যা মনে হয়। মোস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে বলল, তবে রেডি থাকুন, খুব শীঘ্রই আপনাকে আমার শ্বশুর বানাবো। মেয়ে যখন আপনার হয়ে গেছে আপনাকে এখন থেকে শ্বশুর বলেই ডাকবো। তারপর তানিয়া নেওয়াজকে অনিল, আলিশা আর এমেলাকে খাবার দিতে বলল, আর তাকে যেন কালকের আগে কেউ ডিস্টার্ব না করে বলে নিজের রুমে হাঁটা ধরল। তানিয়া নেওয়াজ চুপ থেকে চোখে জল ধরে রাখলো, যাক ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তাই আপাতত মোস্তফা নেওয়াজকে একটা ধন্যবাদ দিতে ভুলল না কেউ। তুরজান যেতেই মিরান বলল, সবসময় আমাকে বলো ভণ্ডামি করে বেড়ায়, আজ বাবাকে নিয়ে এই কথা না বললে ভাইয়া এতক্ষণ বাড়ির বাইরে থাকতো। সবাই মিরানের দিকে তাকালো, তাই তো সবাই বলি তোর বাবার মুখ থেকে তোর কথা কেমনে বের হলো। আবার কান্নার মাঝে একবার হালকা হাসি রোল পড়ল। তুরজান রোজার ঘর পেরোবে এমন সময় দেখা মিল রোজার। দরজা খুলে আরাজকে নিয়ে বেরিয়ে আসছে। তুরজানকে থেমে যেতে দেখে রোজাও থেমে গেল। তুরজানের চোখ দুটো লাল হয়ে আছে। তুরজান এক দৃষ্টিতে তাকিয়ে সরি বলে নিজের রুমে চলে গেল। রোজা ভাবলো হয়তো তখনকার জন্য সরি বলবে, কিন্তু সে বুঝতে পারল না তুরজান তাকে ঠিক 10 বছর আগে না বলে যাওয়ার জন্য সরি বলল। রাত গভীর। তুরজান নিজের ঘরে বসে আছে। ডয়ার খুলে বের করলো ছোট্ট একটা রঙিন ফিতা। 9 বছর আগে ছোট্ট রোজা তার ব্যাগে ঢুকে দিয়েছিল। তুরজান ফিসফিস করে বলল, তুই কি সত্যি আমাকে ভুলে গেলি রোজা? তবে যে বললি তুই প্রমিস ভাঙিস না। তবে প্রমিস তুই ভাঙিসনি, আমার সব নিজের হাতে শেষ করলাম। দরজার বাইরে দাঁড়িয়ে মিরান চিন্তিত গলায় বলল, ভাইয়া সব শেষ হয়নি, বনু ঠিক তোমাকে চিনবে। তুরজান কাঁপা কাঁপা গলায় বলল, শুরু হয়নি। 10 বছরের রোজা ও নেই, এখন যে ওকে চকলেট দিয়ে আমি বোঝাতে পারবো যেখানে স্মৃতি নেই সেখানে আশার ফুল ফোটানো সহজ নয়। মিরান ফিসফিস করে বলল, স্মৃতিরা না থাকলে অনুভূতিরা থাকে। ওর চোখে আমি দেখেছি কিছু কৌতূহল আছে তোমাকে নিয়ে, সেগুলো সত্য প্রমাণ করো আর তাড়াতাড়ি আমাকে শালা ডাকো। ভাগ্যিস সেদিন বড়মাকে বড়মা বলেছিল, নয়তো আজ তুমি অন্য কারো শালা হতে। আমার ক্রেডিট আমাকে দাও, আমি তোমার শালা ডাক শোনার জন্য শুকিয়ে যাচ্ছি। রোজা খুব ভোরে আজ উঠে গেছে, এখনো মাইকে নামাজের আহ্বান শোনা যাচ্ছে। রোজা এমন সময় উঠে না, তাকে ফজর নামাজ পড়ার জন্য ডাকতে ডাকতে তুবার গলার পানি শুকিয়ে যায়। পাশে তুবা শুয়ে আছে, মাথার ভেতর কেমন যেন গুলিয়ে আছে সবকিছু। গত রাতের সে অগ্নিদৃষ্টি পুরুষটার চোখ আজও যেন তাকে ঝলসে দিচ্ছে। সে না হয় একটু অগোছালো, তাই বলে ওভাবে তাকাবে?
রোজার পুরো বিশ্বাস তার অগোছালো রূপ দেখে তুরজান অমন দৃষ্টি দিয়েছে। দেয়া স্বাভাবিক, নেওয়াজ বাড়ির একটা সম্মান আছে না? আর নতুন বন্ধুদের এনে বোনদের এই অবস্থা দেখলে রাখবেই তো। রোজা আজ তুবাকে ডেকে উঠিয়ে নামাজ পড়লো। তুবা এমনিতেই সকালে ওঠে, কিন্তু রোজা আজ ডেকে তুলল বিধায় মনে করেছে তা কি দেরি হয়ে গেল? তবে না, আজ আর দেরি হয়নি, বরং রোজা আগে উঠেছে। সকালটা শুরু হলো আজ অদ্ভুত এক অস্বস্তি আর অস্বাভাবিকতার মিশেলে। চারিদিকে ফজরের আজান প্রতিধ্বনিত হচ্ছে। কালকে রাতে তুরজান রুম থেকে বেরোয়নি, খাবারও খায়নি। সবে ডাকতে চেয়েছিল, কিন্তু মিরান নিষেধ করায় ডাকেনি। যদিও তার কথার দাম দেয়া হয় না, তবে কাল যেহেতু ওর বুদ্ধিতে তুরজানকে থামানো সম্ভব হয়েছে, তাই মিরানের কথা মেনে নেওয়া হয়েছে। তুরজান সকালে চা খায়, পুরনো অভ্যাস। মাকি তো ভোলে, আজও সে চা চায়নি। তা নিয়ে নেওয়াজি চা বানাতে গেল। প্রতিদিন রুমে সকল অখাদ্য থাকে বলে রোজা আর তুবাকে রুমের বাইরে যেতে হয় না। খেতে খেতে পরে দুবন, তবে আজ যে তা নেই, তাই পড়তে বসল না দুই ব্যক্তি। খানিকক্ষণ রুমে বসে থেকে তুবা এয়ারপড বের করলো। দুইজন কানে লাগে কি যেন শুনতে শুনতে নিচে নামলো। দুবন রওনা দিল কিচেনের উদ্দেশ্যে। এখন দুজনে চুপচাপ গিয়ে পটেটো কুকিজ নিয়ে খেয়ে পড়ে নাস্তার সময় বলবে খিদে নেই। নয়তো ওই নাস্তার থাকা সিদ্ধ ডিম, জুস ইত্যাদি পুষ্টিকর খাবার কি প্রতিদিন খাওয়া যায়? যদি রোজার রাতের কাজ হলো নিজের রুমে এসব খাদ্য রাতে নিয়ে রেখে দেয়া, তবে কালকে খাবার খেয়ে রুমে চলে গেছে, হয়তো নেওয়া হয়নি, তাই সকালে উঠে পড়েছে এসব খাওয়ার জন্য। কিচেনে ঢুকতে দেখে তানিয়ে নেওয়া চুপচাপ দাঁড়িয়ে চা বানাচ্ছে। রোজা তুবার কানের কাছে মুখ নিয়ে বলল, বড় আম্মু এত তাড়াতাড়ি উঠেছ কেন? আম্মুরা প্রতিদিনই এই সময় ওঠে, তুই ঘুমিয়ে থাকিস তাই জানিস না। কোনোদিন ফজরের সময় উঠেছিস, নামাজ তো পড়িস প্রায় সকালে। রোজা হালকা স্বরে বলল, আমি কিন্তু তোকে আজকে জাগিয়ে তুলেছি, যদিও তুই এই ক্রেডিট আমি দিবি না জানি। একটু থেমে আবার বলল, তুই বড় আম্মুর সাথে কথা বল, আমি নিয়ে আসছি। আমি আজকে খাবো না, তুই তোরটা নিয়ে আয়। কেন কেন খাবি না? তোর কি আবার গোলুমলু টেডি বিয়ার হওয়ার শখ জেগেছে মনে? না, ভাইয়া অনেকদিন পর এসেছে, তাই একসাথে ব্রেকফাস্ট করব। ও ভালো, তোর ভাই এসেছে, তুই না খেয়ে থাক। আমি ভাই কারোর জন্য না খেয়ে থাকতে পারবো না, আর এসব পুষ্টি খেতে পারবো না। তবে এয়ারপোর্ট খুলে দুটোই রোজার কানে দিয়ে রুমে গেল। আজ যে সে কতদিন পর ভাইয়ের সাথে বসে খাবে, এটাকে মিস করা যায়? এটা মিস করা যাবে না। তুবা যেতেই রোজা তানিয়া নেওয়াজকে বলল, বড় আম্মু আমি কিন্তু সাহায্য করব। তানিয়া তাকিয়ে মৃদু হাসলেন। কানের একটা এয়ারপোর্ট খুলে বলল, রাতে রুমে কিছু নেওয়া হয়নি তাই তো? হিজা বুঝে ফেললো, ভাগ্য আজ যে সয় হচ্ছে না। একজন খাবে না বললো, আরেকজন বুঝে ফেললো। রোজা হেসে বলল, বুঝেই যখন ফেলেছ তখন আর কি। যাই হোক, প্যাকেট চিপস আর কুকিজ খেয়ে আসি। তানিয়া নেওয়াজ বললেন, আজ যেহেতু ভাগ্য সহায় হচ্ছে না, তো পুষ্টি খেতে হবে। রোজা সকালের ব্রেকফাস্টকে পুষ্টি বলেই বেশি ডাকে, তাই তাকে খাপাতেও এই শব্দটা বেশি বলে বাড়ির লোকজন। রোজা এয়ারপোর্ট তানিয়া নেওয়াজের থেকে নিয়ে কানে লাগিয়ে নিল। তবে কি আর কথা শোনার বান্দা? সে ঠিকই তার খাদ্য নিয়ে খেতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর গলায় ভেসে এলো, চায়ে চিনি কম দিও আম্মু। হ্যাঁ, আমার মনে আছে, সেই পুরনো অভ্যাস এখনও আছে। তোরা সবাই ডাইনিংয়ে বস, চা কফি সব করে দিচ্ছি। রোজা মানুষ দেখে কান থেকে এয়ারপোর্ট খুলে ফেলল। বাইরের মানুষ একটু সম্মান দেওয়া উচিত। পেছন থেকে অনিল, আলিশা আর এমএলএকেও বলল, আন্টি আমরাও আজ চা খাবো, বিডিতে এসেছি, বিডির কালচার না মানলে হয়, আর আমাদের চাও চিনি কম। রোজা এতক্ষণও পিছনে তাকায়নি, মানুষের হালকা কথাবার্তা শুনে যাচ্ছে। সে চিপস খেতে ব্যস্ত। পিছনে তাকাতে দেখলো তুরজান আর তার ফ্রেন্ডরা সব দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তুরজান চোখ দুটো আজ শান্ত, তবে গভীর ধূসর সমুদ্রময়, যার চাহনি মারাত্মক। রোজা ভুরু কুঁচকে ফেলল, এই লোকরা চা খায়, বিদেশিরা তো কফি খায়। যাক, বাংলাদেশের বিড়াল বিদেশি সাজতে চায় না, সাথে বিদেশি বিড়াল বাংলাদেশি সাজতে চায়। রোজা বড় আম্মুর কাছ থেকে একটু সরে সামনের দিকে এসে বলল, আপনাদের ডায়াবেটিস আছে? মিরান হুট করে কিচেন ঢুকে বলল, না না, ভাইয়া বা ভাইয়ার ফ্রেন্ডদের কারোর ডায়াবেটিস নেই। ভাইয়া চিনি কম খাবে, তাই ওনারাও চিনি কম খাবে। তাছাড়া ভাইয়ার মিষ্টি সহ্য হয় না, লবণ বেশি পছন্দ, তাই না? তারপর তুরজানের কানের কাছে মুখ নিয়ে বলল, দুলা ভাই, মিরানের শেষ কথা কেউ শোনেনি, তাই অনিল হেসে যোগ দিল, ইন্ডিয়াতে আমরা বলি সুগার কম, অ্যাটিটিউড বেশি। আলিশা আর এমএলএ একসাথে হেসে উঠল। রোজা অবাক হয়ে তাকলো সবার দিকে। এই লোকটা এতক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়েছিল, এখন সবাই তার সাথে মজা করছে। সে কিছুই বলছে না, যেন সে কালা, কানে কিছুই শুনছে না। তুরজান শান্তভাবে মিরানের কানের কাছে মুখ নিয়ে বলল, চিনি কম মানে মিষ্টি কম না,
আর মিষ্টি তো সামনে দাঁড়িয়ে আছে, তাই না শালা? মিরান কেসে উঠল। তাকেও বাঁশ দেওয়ার মানুষ চলে এসেছে। রোজা উপস্থিত কেউই কিছু বুঝলো না। তানিয়া নেওয়াজ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বড় আম্মু মিষ্টি। রোজা ভুরু কুচকে বলল, মিষ্টি কোথায়? ভাইয়া তুমি মিষ্টি কোথায় পেলে? মিরান এবার বুঝেছে সে ভুল জায়গায় ভুল কথা বলেছে, তাই বুক চাপড়ে বলল, আমি ফুল টাইম ভণ্ডামি, পার্ট টাইম মিষ্টি। তাই ভাইয়া বলছিল যে ভালো হয়ে যেতে। রেহানা নেওয়াজ ততক্ষণে কিচেনে এসেছেন, সাথে রাফিয়া উঠে এসেছে। রেহানা নেওয়াজ বলল, তা ভালো হয়ে যেতে বলো, তুই কেসে উঠলি কেন? আসলে কি বলো তো আম্মু, ভাইয়া অনেকদিন বাইরে ছিল, তাও আমার ভণ্ডামির কথা জানে, তাই হঠাৎ শুনে গলায় আটকে গেছে। রাফিয়া বলল, ঠিকই তো, তোমরা ভাইয়াকে এমনভাবে ধরেছ যেন ভণ্ডামিতে মিরান ভাইয়াই সেরা। ভাবি, এটা প্রশংসা ছিল নাকি বদনাম? নেওয়াজ পরিবারের ছেলের সদস্যরা নাস্তার টেবিলে হাজির হলো। তুরজানের ঠোঁটেও হালকা হাসি ফুটল। এত বছর পর একসাথে নাস্তা করা। রোজা এক ঝলক তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। ডাইনিং টেবিলে আরাজ ঘোষণা দিল, আজ আমি কাকামণির পাশে বসবো। তুরজানকে চুপ থাকতে দেখে অনিল আরাজকে বলল, তুমি আমার পাশে বসো, আমি নিউ পিপল ফ্রেন্ডলি আর তোমাকে গল্প শুনিয়ে খাওয়াবো। সাথে তাজাল নেওয়াজও বলল আরাজকে অনিলের কাছে বসতে। আরাজ উঠে গিয়ে অনিলের পাশে বসলো। টেবিলে আর দুটো চেয়ার বাকি। তুরজান মোস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে হাসলো, যার মানে তুরজান প্রথমে রাউন্ড জিতে গেছে, রোজা তার পাশে বসবে। তবে যার জন্য চেয়ার রাখা হলো সে বসলো না, সে গিয়ে মোস্তফা নেওয়াজের পাশে বসলো। মিরান পরে আসা সে তুরজানের পাশে বসলো। তুরজান কাঁটা চামচ থামিয়ে রোজার দিকে তাকালো, এই মেয়ে তাকে জিততে দিবে না। মোস্তফা নেওয়াজ কেসে উঠলেন। তুরজান তাকাতে ইশারায় বোঝালো, মোস্তফা নেওয়াজের মেয়েকে পটানো তো সহজ না, প্রথম রাউন্ডে হেরে গেলে। তুরজান লাভার ন্যায় তাকিয়ে আছে রোজার দিয়ে, কিন্তু রোজা তাকানোর প্রয়োজন মনে করলো না। মিরান তুরজানের কাছে ফিসফিসি বলল, ভাইয়া লাভা কমা, গরম নাস্তা আর গরম হচ্ছে, শেষে গরমে বাড়ি গলে যাবে। খাবারের মাঝে তাজারুল নেওয়াজ বলল, তুমি কি পারিবারিক ব্যবসায় থাকবে নাকি অন্য কিছু করবে? আপাতত প্রফেসর থাকতে চাই, পরে ভেবে তোমাকে জানাবো। সব তোমার ইচ্ছে, কিন্তু মিরান কেন বলেছিল তুমি এসে অফিসে জয়েন করতে চাচ্ছ? তখন ভেবেছিলাম প্রফেসরই ছেড়ে দেব, এখন ইচ্ছে করছে না, আর 1 বছর যেহেতু এটা করেছি তাই ভাবছি ছাড়বো না বলে মোস্তফা নেওয়াজের দিকে তাকালো। মোস্তফা নেওয়াজ চোখ তুলতেই তুরজান ভুরু বাঁকালো। মোস্তফা নেওয়াজও কম যায় না, তিনি মুখ বাঁকালেন। মিরান বলল, ভাইয়া এ ক্যা হুয়া? শ্বশুরের মেয়ে পটাচ্ছ নাকি শ্বশুরের সাথে ফাইট করছো? তোমাদের ড্রামার নাম দিব জামাই শ্বশুর লড়াই, করতে গিয়ে ভেঙেছে কড়াই। না, ড্রামার নাম রাখ ভিলেন শ্বশুরের ভিলেন মেয়ে। তারপর সকলের দৃষ্টি মিষ্টি আড্ডাতে খাওয়ার পর্ব শেষ হলো। নিজের যাওয়ার সময় তুরজান মোস্তফা নেওয়াজের পাশ ঘেঁষে যেতে যেতে বলল, 1 রাউন্ড তুমি জিতেছো, 1 রাউন্ড আমি, আর পরবর্তীতে আমি জিতবো। মেয়ে করছো, তোমাকে বাবা থেকে কাকা শ্বশুর বানিয়ে ছাড়ব। সে যাই বানাও, পরে ভেবে দেখব জিতলে কিভাবে। এখন পর্যন্ত আমার মেয়ের সাথে কথা বলতেই পারলে না। ও শ্বশুরমশাই, আপনার তো খেলোয়াড় আমি নেই আপনার মতো যে প্রথম রাউন্ডে জেতার আশায় শেষ রাউন্ড নষ্ট করব। আগে জিতি বা নাই জিতি, শেষ রাউন্ডে আমি জিতব। কনফিডেন্স ভালো জামাই, ওভার কনফিডেন্স ভালো না, সে পরে দেখা যাবে শ্বশুরমশাই। সারাদিনে সবাই ঘুরে ঘুরে বেড়ালো, যেহেতু বিদেশ পার্টি এসেছে বিডি ঘুরতে। বিকেলে ফেরত এসে রোজা, তুবা, অ্যামেলা, আলিশা সবাই বসে আড্ডা দিচ্ছে। অ্যামেলার অর্ধ বাংলা আরও বেশি মাতি দিচ্ছে আড্ডা। অ্যামেলা বলল, আমার বিডিতে সানসেট দেখার অনেক ইচ্ছে। আলিশা বলল, আমরা আজকে তাহলে সানসেট দেখব, কিভাবে সূর্য তার আলো কমিয়ে আধারে পরিণত করে পৃথিবীকে। যদিও পুরো পৃথিবী আধার হয় না, অর্ধেক পৃথিবীতে আলো থাকে। অ্যামেলা বলল, রোজা তুমি কি আধারে ভয় পাও? মিরান রুমে ঢুকলো, বলল, আমার বনু আধারে ভয় পায় না মিস ঝামেলা, আধার আমার বনুকে ভয় পায়। অ্যামেলা পিছনে তাকালো, বলল, আমি অ্যামেলা নট ঝামেলা। সবাই হেসে ফেললো। এই দুইজন নাম নিয়ে পড়ে থাকে। রোজা বলল, আরে থামো, আর আধারে ভয় পাওয়ার কি আছে? আমার না অনেক শখ, সামনে থেকে তাদের দেখব, আমার সামনে এসে আমার সাথে কথা বলবে। আলিশা বলল, এ আবার কেমন শখ? আমি এমন শখের কথা আগে শুনিনি। রোজা, তোমার সাহস আছে বলতে হয়, নয়তো কি এমন শখ মনে পুষে রাখে? তুবা বলল, আরে আপু, একটা শখের কথাই শুনেই অবাক, আরও যে ভাবনাগুলো আছে শুনবেন। আরও কি ভাবনা? এই ওর সামনে মাটি দুভাগ হয়ে যাবে, ঘুমের মাঝে নাকি ফ্যান নিচে গায়ে পড়বে,
বাড়িতে আগুন ধরবে, ও কি আগে বের করবে ইত্যাদি, যা ইতিহাসে লিখলে সেই ইতিহাস উপহাস হয়ে যাবে। রোজা বলল, আরে আপু, ওর কথা বাদ দাও, আমরা আজ সানসেট দেখব, সাথে রাতে ছাদে ছোটোখাটো পার্টি করব। আর যদি বলেন পার্টিতে তাদেরকে ডেকে নেচে প্রমাণ করব আমি ভূতে ভয় পাই না। মিরান হাসলো, হেসে বলল, হয় বোন, আমি বিশ্বাস করি তুই ভূত ভয় পাস না, আর না পাওয়া স্বাভাবিক, পেতনি ভূতে ভয় পায় না। অ্যামেলা মিরানকে উদ্দেশ্য করে বলল, আপনি বেশি বাজে বকেন। রোজা তো খুবই চুপচাপ হয় মিস, ভালো মানুষের দাম কেউ দেয় না। ও যদি চুপচাপ হয় তাহলে বেশি কথা বলা মানুষ দুনিয়ায় খুঁজে পাবেন না। ভাইয়া, তুমি আমায় ইনডাইরেক্টলি টকেটিভ বললে। না বোন, তোরে আমি ডাইরেক্টলি টকেটিভ বলছি। তুবাকে দেখে বলল, ওর স্বামী মারা গেছে নাকি? অমন প্যাঁচার মতো মুখ কেন? তুবা বলল, না, স্বামী মরে নাই, আমার তো ভাবি মরছে, তাও ভাইয়ার পাগলামো স্বপ্ন দেখে। আলিশা বলল, তোমরা অনেক হ্যাপি, সবাই অনেক আনন্দে থাকো, তোমাদের মতো পরিবার সবার স্বপ্ন। পরিবার ভালো হোক বা না হোক, কথা ধৈর্য দিয়ে শোনে, তার সাথে মিলে ভণ্ডামি করে, ইটস ডিফারেন্ট। আলিশা বলল, তাহলে সব ঠিক আছে, আমরা আজ সানসেট দেখব। অ্যামেলা বলল, হ্যাঁ, আমরা সবাই আজ সানসেট দেখব। মিরান বলল, তোমরা সানসেট দেখো, আমি আজ বহু বছর পর লাভ সেট দেখব। অ্যামেলা আলিশাকে নিয়ে মিরান ছাদে এসেছে। আজকে সানসেট দেখার বাহানায় বড়রাও ছাদে পিকনিকের আয়োজন করে ফেলেছে। ছাদের পরিবেশ আজ জমজমাট, কারণ নেওয়াজ পরিবার ইতিমধ্যে রান্নার জন্য সব ছাদে গুছিয়ে রাখা শুরু করেছে। রাতে রান্না করা হবে। সন্ধ্যার আলো নামার আগে বাড়ির ছাদে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়লো, যেন প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রেলিং, প্রত্যেকটা টবের গাছও জানে আজ সানসেট দেখা হবে। শুধু সূর্যাস্ত না, কারো কারো হৃদয়ের কিছু একটা অস্ত যাবে, আবার কিছু নতুন আলো জ্বলে উঠবে। রোজা নিজের রুমে দাঁড়িয়ে আয়নার সামনে চুল বাঁধছিল। খুব সাজগোজ না, আবার পুরো এলোমেলো না, অন্তত আজকে কেউ তাকে ডেলিভারি বয়ের মতো কাজের লোক না ভাবুক। আর শকুনের দৃষ্টি দিক আছে, সে কি কারোর ভয়ে পরিপাটি হচ্ছে? সে তো অগোছালোকেই বেশি প্রাধান্য দেয়। রোজা নিজেকে বোঝাতে চাইছে, আমি কার জন্য তৈরি হচ্ছি না, তাছাড়া আমি সাজগোজ তো করছি না, জাস্ট গোছালো হচ্ছি। কিন্তু আয়নায় নিজের চোখের ভেতরকার অস্বস্তিটা সে নিজেই পড়তে পারছে না। আয়নায় নিজের প্রতিবিম্ব কি অন্য কথা বলছে। তুবা বিছানায় বসে তাকিয়েছিল। রোজা, তুই এইবার চুল ঠিক করেছিস কেন? রোজা কাঁধ বাঁকিয়ে বলল, হাওয়া লাগবে তো ছাদে, তাই শক্ত করে চুল বাঁধছি, যেন হাওয়াতে এলোমেলো না হয়। আমার তো আর নায়ক সালমান খান নেই যে চুল ছড়িয়ে গেলে এসে ঠিক করে দেবে। হাওয়া লাগবে নাকি কেউ তাকাবে? রোজা চিরুনিটা ছুঁড়ে মারার ভঙ্গিতে বলল, চুপ কর, না হলে তোকে আজ ছাদে উঠতেই দিব না, রুমে রেখে তালা মেরে দিব। তবু মুচকি হাসলো, কে যেন রোজার ভিতরের কাঁপুনি, কিন্তু সেটা সে প্রকাশ করতে চায় না, কারণ রোজা যত মুখে আগুন ছড়ে, ভেতরে সে কাছের মতো স্বচ্ছ। তাই বলল, তুই আমাকে তালাবদ্ধ করতেও পারিস, তোর দ্বারা কিছুই অসম্ভব না। ছাদে আগে থেকে অ্যামেলা আর আলিশা দাঁড়িয়েছিল। আকাশ তখন কমলা আর সোনালি রঙে রাঙা। দূরের সূর্যটা যেন ধীরে ধীরে নামছে, অথচ তার আলো পুরোপুরি মুছে যাচ্ছে না। অ্যামেলা হাত নেড়ে বলল, ও মাই গড, এটা লাইভ পেন্টিং, আমার দেখা সেরা সানসেট। আলিশা বলল, আমারও তাই মনে হচ্ছে, বাংলাদেশের সানসেট একটু আলাদা, তাই না? এখানে আকাশে এক ধরনের ধুলো সোনালি মিশ্রণ থাকে, যেন অপরূপের এক অমূল্য সৌন্দর্য। রোজার ছাদে পা রাখতে বাতাস তার ওড়না উড়িয়ে দিল, তবে ওড়না ঠিক করে নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলে এই বাতাসের ভেতর যেন একটা শান্তি আছে, আবার অদ্ভুত অস্থিরতাও। ঠিক তখনই পেছন থেকে মিরানের গলা এলো, সবাই সাবধান, আজকের অনুষ্ঠান সানসেট ও লাভ সেটের যুগলবন্দি। তুবা বলল, ভাইয়া, তোমার লাভ সেটের শিকারকে? মীরার নাটকীয় ভঙ্গিতে চারিদিকে তাকে বলল, শিকার নিচে থেকে জালে আসবে। সবাই হেসে উঠল। তুরজান একটু দেরিতে ছাদে উঠল। কালো শার্ট, হালকা ধূসর প্যান্ট, চোখে সেই চিরচেনা গভীরতায়, কিন্তু আজ তার চোখে একটা নরমতা আছে। আসতে চাইনি অনিল আর মিরান বলে এনেছে তুরজানের কাছে এসব নিছক কাজ ছাড়া কিছুই না। তবে আসতে রোজার হাসি মুখ খানা দেখে বুকের ভিতরে উত্তাল নৌকার মতো খই হারাতে যাচ্ছে। নিজেকে শান্ত করে সে ছাদের এক কোণে দাঁড়ালো, সূর্যের দিকে তাকালো, কিন্তু তার চোখ আসলে সূর্যের দিকে নয়, কোথাও আরেক জায়গায় আটকে আছে। রোজা এখনো খেয়াল করেনি তুরজান ছাদে এসেছে, ভেবেছে মিরান আর অনিল শুধু এসেছে, তাই তাকায়নি। তুরজান আসবে না এমনটাই বিশ্বাস, কারণ যে ধৈর্য নিয়ে থাকতে পারে না সে সূর্যাস্তের স্বাদ উপভোগ করতে পারে না। রোজা অ্যামেলার পাশে দাঁড়িয়ে রঙের আলোচনা শুরু করলো, দেখো সূর্যটা পুরো ডুবে না একেবারে, আগে চারপাশের আলো কমে, তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়, কিন্তু আকাশে তার চিহ্ন থাকে।
তুরজান ধীরে ধীরে তাদের কাছে এলো, বলল, কিছু কিছু মানুষও ঠিক এমনই, চলে যায় কিন্তু চিহ্ন রেখে যায়। হঠাৎ তুরজানের কথা শুনে অ্যামেলা পাশ কাটিয়ে চলে গেল। রোজা চমকে তাকালো, আপনি এখানে না? মানে কবে থেকে সানসেট দেখতে শুরু করলেন? সাথে আবার দার্শনিক হলেন? যেদিন থেকে কেউ আমাকে তার গল্পে ভিলেন বানালো। রোজা ঠোঁট বাঁকালো, বলল, ভিলেনরা নিজেকে হিরো ভাবতেই ভালোবাসে। তুরজান মৃদু হাসলো, আর হিরোরা, তারা কি ভিলেনকে সুযোগ দেয়? দেয় না তো, সেজন্যই তারা নিজেদের হিরো ভাবে। ভিলেনকে সুযোগ দিলে গল্পের মজা নষ্ট হয়, তাই তারা সুযোগ পায় না। গল্পের শেষটা কি জানো? শেষে ভিলেন হারে আর হিরো তাকে সব সুখ এনে দেয়। তুরজান একটু ঝুঁকে বলল, সব গল্পে না, কিছু গল্পে ভিলেনকে সুযোগ দিলে তারা হিরোইনকে রানী বানাতে নিজের জীবন দিয়ে দেয়। তাদের কথোপকথন কেউ স্পষ্ট শুনছে না, কিন্তু অ্যামেলা গিয়ে তুবা, আলিশা, মিরান আর অনিলের কাছে দাঁড়ালো। দূর থেকে তাকে বলল, ওদের মধ্যে ইলেকট্রিসিটি আছে। মিরান হেসে বলল, ওটা ইলেকট্রিসিটি না, ওটা শর্ট সার্কিট। তুবা বলল, আমার ভাইয়া ভাবিকে একদম এসব বলবা না। তুমি কি শুনি? তুমি তো একটা ইলেকট্রিসিটির জং ধরা সার্কিট। সূর্য প্রায় অর্ধেক ডুবে গেছে, আকাশে লাল কমলা গোলাপি রঙের বিস্ফোরণ। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে আকাশ দেখছে। তুবা ফিস ফিস করে বলল, রোজা, তুই আধারে ভয় পাস না বলেছিলি, এখন কেমন লাগছে? রোজা মৃদু স্বরে বলল, আধার সুন্দর যদি পাশে আলো থাকে। তুবা বলল, আলো না থাকলে? তাহলে নিজেকে আলো হতে হয়। তুরজান তাকে রইল, তার চোখে সে আগুন নেই, বরং এক ধরনের নতুন অনুভূতি। সূর্য পুরোপুরি ডোবার পরে মিরান হঠাৎ চিৎকার করলো, ওকে সবাই, সূর্য ডুবে গেছে, তাহলে একটা গেম হবে নাকি? আলিশা বলল, কি গেম? ট্রুথ অর ডেয়ার। অ্যামেলা হাততালি দিয়ে বলল, ইয়েস, আমি এই গেমস খেলতে চাই। তুরজান চোখ কুঁচকালো, দূরে গিয়ে দোলনায় বসে হাতে ফোন নিল। মিরান ডেকে বলল, ভাইয়া, ওখানে গেলে কেন? তো আমি কি করব? আমি তোদের ওই বাচ্চামো গেমস খেলবো না, আর আমাকে এসব টানবিও না। ছাদে আসতে বলেছি, এসেছি, আর কিছু না। মিরান মনে মনে বলল, কথাগুলো এমনভাবে বলল যেন তোমাকে ধরে বেঁধে আনা হয়েছে। প্রথমে নানা করলো, একবার রোজার কথা বলতেই ঢিলে হয়ে ছাদে এসেছ, ঢং যত সব। একটু পর বউ বললেই সুরসুর করে এসে খেলায় বসবে, অথচ এখন ঢং মারাচ্ছ। বুঝি বুঝি, সব বউয়ের থেকে ভালোবাসা পাওয়ার ধান্দা। তবে বড় ভাই যেহেতু এসব বলা যাবে না। মিরান কিছু বলার আগে রোজা বলল, এই আপনাকে আমার ভাইয়া কি ধরে বেঁধে ছাদে এনেছে? যে বলছেন ছাদে আসতে বলেছি, এসেছি, আর কিছু বলবি না? এত কথা বলার কি আছে? ছাদে থাকতে মন না ছেলে রুমে যান। আর আপনি যে এই খেলায় ভয় পাচ্ছেন তা ভালো করেই জানি, নয়তো কারোর সমস্যা নেই। আপনার সমস্যা কোথায়? খেলবেন না যেহেতু রুমে যান। না খেললে ছাদে থাকা যাবে না এমনটা তো কোথাও লেখা নেই। খেলবেন না যেহেতু ছাদে থেকে কি করবেন? আমাদের খেলায় ডিস্টার্ব না করে রুমে যান। ছাদ কি তোমার বাপের একার? যে ছাদে তোদের কথায় আসতে হবে, তোর কথায় যেতে হবে না? ছাদ আমার বাপের আর বড় বাবার মিলে দুজনের, তো সেই একই হলো। সব লোক আমরাই, মানে ছাদও আমার। সব লোক তোর, তাই তো? বুঝে কথা বল রোজা, সব লোক তোর? মিরান সহ সবে হতবাক, এই দুইটা ছোটদের মতো ঝগড়া করছে। তুবা বলল, খেলবে ভাইয়া, খেলবে, কারণ আজকে প্রথম টার্গেট ভাইয়া হবে। তারপর তুরজানের দিকে তাকিয়ে চোখ বোঝালো, ও ভাইয়া, তোমার বউ আর 5টা বউয়ের মতো না। ও কোনো ন্যাকা বউ না যে তুমি কথা বলে ন্যাকামি করবে। এ হলো তোমার স্পেশাল টকঝাল বউ। এর মধ্যে মিষ্টি খুব কম, তাই বেশি ভালোবাসা পাওয়ার আশায় খেপিয়ে দিও না। সবাই গোল হয়ে বসে পড়ল। ছাদের এক কোণে ফেরি লাইট জ্বালানো হলো, ছোট স্পিকারে হালকা গান বাজছে। রাতও নেমেছে আকাশের রঙে। নেওয়াজ পরিবারের সবাই রান্নায় ব্যস্ত হলো। রাহেলা নেওয়াজ এখন বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই তিনি একপাশে বসে ছোটদের খেলা দেখতে লাগলেন। কোলে আড়াস বসে সবার খেলা দেখছে। রাফিয়াকে ডেকে খেলাতে বসানো হয়েছে। বোতল ঘুরলো, প্রথমে থামলো অ্যামেলার দিকে। মিরান বলল, তা মিস, ঝামেলা কি নেবেন? ডেয়ার। অ্যামেলাকে ভালোই নাকানি সুপানি দেওয়া হলো ডেয়ার নেওয়ায়। এভাবে আবার ঘোরাতেই বোতল গেল তুরজানের দিকে। মিরান বলল, ভাইয়া, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। তুমি কাকে দেখে চিনি কম খেতে শুরু করেছে? সবাই হেসে উঠল। মিরান পারেও বটে, আসলে এমন লোক না থাকলে এসব খেলা জমেও না। তুরজান 1 সেকেন্ড চুপ করে রোজার দিকে তাকালো। আমি চিনি কম খাই, কারণ মিষ্টি বেশি হলে সহ্য হয় না। মিরান বলল, মানে অতিরিক্ত মিষ্টি মানুষ বিপজ্জনক। রোজা বলল, ভালো কথা, তাহলে মিষ্টি থেকে দূরে থাকেন। দূরে থাকলে কি লাভ? বিপদ তো কাছেই। সবাই আবার হেসে উঠল। এরা খেলছে না, ঝগড়া করছে, তা উপরওয়ালা ভালো জানেন। বোতল এবার থামলো রাফিয়ার দিকে। রাফিয়া ডেয়ার নিতেই মিরান বলল, রাফেজ ভাইয়াকে অন্য মেয়ে সেজে ফোন দাও, প্রমাণ করো ভাইয়া অন্য মেয়ের সাথে কথা বলে কিনা। অন্য কিছু দাও, তোমার ভাইয়াকে অবিশ্বাস করতে পারবো না।
তাও সবার চাপে রাফিজকে অনিলের নম্বর থেকে ফোন করলো। সবাইকে অবাক করে রাফিয়ার অন্য কণ্ঠে বলা প্রথম কথাতে রাফিজ ঠিক বুঝে ফেলল। মিরান চেঁচিয়ে বলল, ভাইয়া তোমার ভালোবাসা থেকে স্যাকরাও খাদ বের করতে পারবে না। রোজা আর তুবা একসাথে বলল, কিতনা কিউট হে তোমারই লাভ স্টোরি। তুরজান বিড়বিড় করলো, অন্যেরটা কিউট স্টোরি আর আমারটা শুরু করতে দিচ্ছিস না, তাহলে বোঝাবো কেমনে অন্যেরটা থেকে তোরটাও কম না। মিরান আর তুরজান যেহেতু পাশাপাশি বসেছে, তাদের আস্তে কথা শুনতে সমস্যা হচ্ছে না। মিরান বলল, ও দুলা ভাই, আমার বোন কিন্তু রাফিয়া ভাবির মতো না যে তোমার এক কথায় বিশ্বাস করবে তুমি আসল। এই হলো আমার বাপের অতি যত্নে বড় করা মিসাইল, কেউ কিছু বললে তাকে বাস দিতে ভোলে না। রোজার দিকে বোতল পড়তেই আমেলা বলল, ট্রুথ না ডেয়ার নিবে রোজা? রোজা একটু ভেবে বলল, ডেয়ার। মিরান চোখ টিপল তুরজানের দিকে, যা দ্বারা বোঝালো তোমাকে আমার বাপের বিপরীতে গিয়ে সুযোগ দিলাম। রোজার দিকে তাকে বললাম, বনু তোর ডেয়ার হলো তুই 5 মিনিট তুরজান ভাইয়ের সাথে একা দাঁড়িয়ে কথা বলবি ছাদের ওই কোনায়। সবাই চিৎকার করলো। রোজা না বলল, কিন্তু খেলায় রুলস তো রুলস, তা ভাঙা সম্ভব না। সে কখনো কোনো ছেলের সাথে একা দাঁড়িয়ে কথা বলেনি। তুবা বলল, কিরে তখন আমার ভাইকে বললি ভয় পাচ্ছে, এখন দেখছি তুই ভয় পাচ্ছিস। রোজা দাঁড়িয়ে করলো, তারপর বলল, ও হ্যালো, আমি ভয় পাচ্ছি না। আর আমি ভয় কেন পাবো? উনি আমাদের কাজিন, সব ভয়ের কিছু নেই। তুরজন উঠে দাঁড়ালো। দুজন ছাদের একদম প্রান্তে গিয়ে দাঁড়ালো। নিচে অন্ধকার নেমে আসছে, ওপরে আকাশে শেষ আলো। কিছুক্ষণ কেউ কথা বলল না। প্রায় 3.5 মিনিট। তুরজন শেষে বলল, তুই কেন এড়িয়ে চলছিস সব কিছু? আমি এড়িয়ে চলছি? কে বলল আপনাকে? আর আমি কি এড়িয়ে চলছি? তোর চোখ বলল তুই কিছু এড়িয়ে চলছিস। আপনি চোখ পড়তে পারেন? তোরটা পারছি। রোজা চুপচাপ আছে, বাতাসে ওড়না উঠছে, কেমন সব গুলিয়ে যাচ্ছে। তুরজন বলল, জানিস রোজা, আমাদের জীবনে কেউ 5 মিনিট সময় দিলে আমরা 4 মিনিট নষ্ট করি, আর বাকি 1 মিনিটের 40 সেকেন্ড নষ্ট করি আজেবাজে বকে, আর 20 সেকেন্ড আসল কথা বলবো ভেবেই সময় শেষ হয়ে যায়। তখনই দূর থেকে মিরান চিৎকার করলো, টাইম আপ। ভাইয়া বনু সময় শেষ। দুজন ফিরে এলো, কিন্তু তাদের চোখের ভাষা বদলে গেল। রাত গভীর হলো, ছাদে ছোটোখাটো পিকনিক শুরু, গান, হাসি, ঠাট্টা। অ্যামেলা তুবার কাছে গিয়ে বলল, আমি একটা কথা বলবো, বলো। আজকের সানসেট শুধু আকাশে হয়নি। সে ইশারা করলো রোজা আর তুরজানের দিকে। ওদের মাঝেও কিছু একটা বদলেছে আমার মনে হচ্ছে। মোস্তফা নেওয়াজ দূর থেকে সব দেখছিলেন। তাজরুল নেওয়াজ এসে পাশে দাঁড়ালেন। কি ভাবছিস? আমাদের তুরজান সহজ না, রোজাও সহজ না। মোস্তফা নেওয়াজ মৃদু হাসলেন। তাজরুল বললেন, শেষ রাউন্ড কে জিতবে? খেলা তো শুরু হয়েছে। মোস্তফা নেওয়াজ বললেন, যে সত্যিকারের শক্তি হবে। রাত শেষে সবে রুমে ফিরল। রোজা বিছানায় শুয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। তুবা পাশে ফিস ফিস করে বলল, রোজা কি তুই আজ ভয় পাসনি তাই না? রোজা চোখ বন্ধ করে বলল, না আমি এমনিতেও ভয় পাই না। আধার না, আধারে আবার আমি ভয় পেলাম কবে? তাহলে কি ভাবছিস? রোজা ধীরে ধীরে বলল, আলোতে অভ্যস্ত হচ্ছি, কেউ আমার আধারও ভীষণ পছন্দ। তুবা মুচকি হাসলো। ছাদের ওপরে তখন ফেরি লাইট জ্বলছে আর আকাশে তারারা উঠছে। কোথাও এক কোণে দাঁড়িয়ে তুরজান আকাশের দিয়ে তাকে বলল, 1 রাউন্ড তুমি, 1 রাউন্ড আমি, কিন্তু শেষটা। হালকা বাতাস বয়ে গেল। তুরজান মনে মনে বলল, গল্প এখনো বাকি, অনেকটা বাকি আমার তোর গল্প। পরদিন সকালটা স্বাভাবিক শান্তই ছিল, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কিছু লুকিয়েছিল, যে আগুন কারো চোখে ধরা পড়েনি, শুধু দুজনের ভেতরে ধীরে ধীরে জ্বলছিল। রোজা খুব ইচ্ছে করে আজ দেরিতে উঠেছে। কাল রাতের ছাদের কথাগুলো মাথায় ঘুরছে, যদিও সব কথা শোনেনি, আর পুরো কে না শুনে কাউকে কিছু বলার উচিত না। তবে তুরজান যে তার বাবাকে তোমাকে কাকা শ্বশুর বানাবো, হতেও পারে অন্য মেয়ের কথা বলেছে। রোজা একটু বেশি ভাবছে, তবে এই কথাটা কানে লেগে আছে। কেউ কিছু বললে এমন হয় মনে হয় তাকে নিয়ে কথা বলছে, আর এটাও এক ধরনের রোগ। এসব ভেবে আবার নিজের মনে মনে বলে, আমি কি কোনো প্রজেক্ট নাকি যে বাবার সাথে মিলে তুরজান ভাই বাজি ধরবে? নিচে ডাইনিংয়ে আজ সবাই একটু দেরিতে জড়ো হয়েছে। তুরজান আগে বসে আছে, সামনে চা, চিনি কম চায়ে, চোখ শান্ত, কিন্তু সেই শান্তির নিচে তীক্ষ্ণ দৃষ্টি। রোজা আসতে তুরজানের চোখ একবার তাকালো রোজার দিকে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে নিল। মিরান ফিস ফিস করে তুবার কাছে বলে, এই তুবু, আজকে আবহাওয়া তো ভারী কেন? তুবা রেগে বলল, আমার নাম ঠিক করে বলবা। মিরান নাটকীয়ভাবে বলল, তুবা বুড়ি, আজকে আবহাওয়া এমন কেন? তুবা সেভাবে বলল, মিরান ভাই, আজকে ঝড় আসবে। রোজা চুপচাপ গিয়ে বসলো। আজ যে সে তুরজানের বিপরীতে বসেছে, ইচ্ছে করে বসলো। তুরজান হালকা গলায় বলল, কারো কমন সেন্স নেই? তার জন্য বড়রা আজ বসে আছে, এত দেরি হলো কেন?
রোজা বড়দের দিকে তাকে বলল, সরি, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি তো তাই। তানিয়া নেওয়াজ বললেন, পিকনিক তো 10টার দিকে শেষ হয়ে গিয়েছিল। রোজা কিছু বলার আগে তুবে বলল, আম্মু, রোজার অনেক দিনের অ্যাসাইনমেন্ট বাকি ছিল, আর আমাদের ভার্সিটিতে নাকি নতুন প্রফেসর যোগ হবে, তাই প্রিন্সিপাল বলেছে সব অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিতে, আর রোজা সেগুলো রাতে করেছে। তানিয়া নেওয়াজ তো বলে আবার কিচেনে গেল। তুরজান আবার বলল, তাহলে সবাইকে বলা উচিত ছিল, এত দেরি হলো। রোজা কাঁটা চামচ তুলে তুরজানের দিকে তাকে কিরমিরিয়ে বলল, ভাই, আমার প্রত্যেকটা ব্যাপার নিয়ে তোর এত সমস্যা কেন? তুই বেটা 2 দিন এসে কাজিনদের কি এমন ট্রিট দিচ্ছিস? তাহলে তোর বউয়ের কপালে কি আছে ও আল্লাহ তালাই ভালো জানে। তবে মুখে বলল, আমার সময় আমি ঠিক করব। তুরজান বলল, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তুরজান ভাই, সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক না, কিছু প্রশ্নের উত্তর নিজে খুঁজে নিতে হয়। টেবিলের পরিবেশ একটু থমকালো। এরা খাওয়ার সময়ও তর্ক করছে। এরা মিলে গেলে বাড়িতে একটা ডাক্তার, উকিল আর পুলিশ রাখা লাগবে। মারামারি করবে, ডাক্তার চিকিৎসা করবে, পরে পুলিশ কেস জারি করবে, উকিল সব মিটমাট করবে। তাজুল নেওয়াজ তুরজানকে বললেন, তোমরা বন্ধুরা এসেছে বিডিতে ঘুরতে, আর তুমি তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছ না? আজকে বিকেলে সবাই বাইরে যাবে, রিভার সাইডের নতুন অতিথিরা নদী দেখতে যাবে। এমএলএ উচ্ছ্বসিত, ইয়েস আঙ্কেল, আপনি ঠিক ধরেছেন, আমরা আজ রিভার সাইডে যাব। আই লাইক রিভার। বিরান চুপি চুপি তুবাকে বলল, নদীর ধার মানে ড্রামা, আজকে দুলাভাইয়ের ড্রামা দেখব, কি বলেন বেআইন? তুবা শুনে ভুরু কুচকালো, বোন থেকে বেআইন, এ কেমন মিরানের দ্বারাই সম্ভব? তুবা কমলা, সে বলল, ড্রামা হলে হবে, আমার ভাই আর ভাবির আপনি দূরে থাকবেন বেআই। মিরান হালকা হেসে বলল, সবাই পারে না, দূরে থাকতে পারে না বেআইন। তুবা এবার সরাসরি তাকালো, বলল, তুমি কি বলতে চাইছি মিরান ভাই? যা বোঝার তুই বুঝেছিস। তুমি ধরে নাও সবাই তোমাকে বোঝে না, কিন্তু তুই একটু তো বুঝিস। ওভার কনফিডেন্স ভালো না মিরান ভাই। আমি কিন্তু অনন্যার নামে ওই আপুকে চিনি, তোমার সব কথা বলে দিব। জানিস, পৃথিবীর সব থেকে খারাপ কাজ হলো নিজের কথা কাউকে শেয়ার করলে সেটা নিয়ে সবাই মজা করে। মিরান ভাই, তুমি রেগে যাচ্ছ না বোন? আমি হাসছি, দেখ আমার মুখেতে হাসি দেখতে পাচ্ছিস? বিকেলে নদীর ধারে সবাই গিয়েছে। হালকা বাতাস, পানির ঢেউ, আকাশে সাদা মেঘ, দৃশ্যটা একদম শান্ত, যার ভেতরে হাজারো অনুভূতির জ্বর ভাসছে, কিন্তু আবার শান্ত দৃশ্যের ভেতরে ঝড় জমছে। রোজা, আমেলা, তুবা আর আলিশার সাথে হাঁটছে। তুরজান, অনিল আর মিরান একটু পেছনে। হঠাৎ আমেলা আলিশাকে বলল, আপু, আমি একটু সামনে যাচ্ছি ছবি তুলতে, তুমি যাবে? আলিশাও গেল। রোজা তুবার সাথে দাঁড়িয়ে রইল। তুরজানকে রোজাদের দিকে যেতে মিরান বলল, দুলা ভাই, বাপের উপরে গিয়ে চান্স দিচ্ছি আপনাকে, জিতে আসেন দেখি কত পারেন। আমার বাপের অতি যত্নে 10 বছরে মানুষ করে মিছিল থেকে। জানি আজকে আপনি জিতবেন না, কারণ আমার বাপের সঙ্গে বলা আপনার কিছু কথা এই মিসাইল শুনে ফেলেছে। তা দেখেন কি করতে পারেন। মিরানের সাথে অনিলও সায় দিল, যা ব্রো, তোর বউয়ের থেকে জিতে আয়, আজকে না জিততে পারলে বাসায় যাব না। যতক্ষণ তোর ছোট্ট বউ না হাসে ততক্ষণ বাসায় যাওয়া বয়কট। এরা যে এত পাগল তুরজান হয়তো জানতো না অনিল একজন সিক্রেট অফিসার হয়ে এমন পাগলামো করে। জানলে লন্ডনের সরকার অনিলকে এতদিনে হসপিটালে ভর্তি করত নিশ্চিত। তবে তুরজানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তুরজান বলল, অনিল, আমার শালাকে একটু আদর যত্ন কর, বিল আমি দিব, ততক্ষণ আমি আসছি। তবে বলে গেলাম, আজ বউয়ের রাগ না ভাঙানো পর্যন্ত বাড়িতেই যাব না। বলে এগিয়ে গেল। তা দেখে তুবা অন্য বাহানায় দূরে গিয়ে আমেলার কাছে দাঁড়ালো। তুরজান আজ কালো প্যান্টের সাথে অফ হোয়াইট শার্ট পরেছে, চোখে রোদ চশমা, দেখতে মাশাআল্লাহ। রোজা অলিভ কালারের গাউন, সাথে হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপ বাম ছাড়া কোনো প্রসাধনীর ব্যবহার নেই, তবে উজ্জ্বল ত্বক অলিভ কালারের অনেক মানিয়েছে। তুরজান প্যান্টের পকেটে হাত দিয়ে বলে, এড়িয়ে চলা কি নতুন শক্ত, নাকি আমার সাথে এমন? আমার পিছনে কি পুরনো অভ্যাস, নাকি আমার পিছু নিচ্ছেন শুধু? আমি পিছু নেইনি, তুই দাঁড়িয়ে পড়েছিস, তাতে আপনার কি? আপনিও ওখানে দাঁড়িয়ে পড়তেন। তুই এমন বাঁকা কথা কোথায় শিখেছিস? সোজা কথা মুখ থেকে বেরোয় না। না, তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করলো, সব কিছুতে বলছিস আমার কি? আরে তুই সম্পূর্ণটাই আমার বউ কি, সবার বউ কি সুন্দর স্বামীর সাথে কথা বলে, তুই ভুলে গেছিস, এটা মানলাম, কিন্তু একটু সোজাসুজি কথা বলতে তো পারিস। তোর থেকে সিরিয়ালের নায়িকা ভালো। তবে মুখে বলে, একটু ন্যাকামো শিখে নিস তো। কেন? আর আমি সিরিয়ালের মতো ন্যাকা নায়িকা হতে পারবো না। ন্যাকামো করে কারোর ভালোবাসা পাওয়ার আশাও নেই। আমি তো ভিলেনই হব। কি সুন্দর তেরা কথা বলে। ভিলেনই কি সুন্দর তেরা কথা বলে? তুই ভালো না হলে তোর স্বামীর কপালে দুঃখ আছে, থাকলে আছে, আর আমার স্বামীর কপালে দুঃখ থাকলে তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করলো, হায়রে কপাল আমার, বউ আমার কপালে দুঃখ দিবে, আবার আমারে বলে আপনার কি? বাহ বাহ বউ,
স্মৃতি হারানোটা দরকার ছিল, নয়তো এত সুন্দর রূপ কেমনে দেখতাম। তবে এই কথা না বলে বলল, সকালে এড়িয়ে চললি কেন? কি কারণে? কারণ আপনি আমাকে একটা খেলা ভাবছেন। খেলা? আমি তোকে খেলা ভাববো কেন? আপনি আমার বাবাকে তাহলে বললেন কেন? আমার বাবাকে আপনি আমাকে নিয়ে খেলায় জিতবেন। আগের কথাটুকু শুনেছিস? না, তবে যেটুকু শুনেছি সেটুকু থেকে বুঝেছি আপনি আমাকে নিয়ে কোনো খেলায় মেতেছেন। তোর যেন অবাক, এই মেয়ের জন্য শেষ হচ্ছে, আর এই 7-8 দিনে এই মেয়ে নতুন নতুন ভুল বুঝে আসছে। তুরজান অবাকীয় কণ্ঠে বলল, খেলা মানে? হ্যাঁ, খেলাই তো, রাউন্ড, যে তাহারা এসব শব্দ ব্যবহার করেছেন বাবার সাথে। আমি কোনো ট্রফি না। তুরজানের চোখ গম্ভীর হলো, তুই সত্যি ভাবিস আমি তোকে ট্রফি বানাতে চাই? আপনি আমার বাবার সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন ভুলে গেছেন? তুরজান চুপ। রোজা কণ্ঠ উঁচু করলো, মেয়ে করছো, কাকা শ্বশুর বানিয়ে ছাড়বো, এটা কি সম্মান? নদীর হাওয়া হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো। ওটা মজা ছিল। সব মজা সম্মানজনক না তুরজান ভাই? তুই ওখানে ছিলি না? শুনেছি। পুরোটা শুনেছিস? না, তবে যেটুকু শুনেছি। তুরজান এবার একটু রেগে গেল। তুই সবসময় অর্ধেক শুনে পুরো সিদ্ধান্ত নিস। আমি যা দেখি তাই বিশ্বাস করি। তাহলে চোখ দিয়ে দেখা বাদ দিয়ে মন দিয়ে দেখ, অন্য কিছুতেও পেতে পারিস সন্দেহ ছাড়া। দেখেছি আপনার চোখে চ্যালেঞ্জ, আর তোর চোখে আপনার মতো লোকের সাথে লড়াই করার ইচ্ছে নেই। তাহলে কেন পালাচ্ছিস? আমি পালাচ্ছি না, আমি নিজের সীমা জানি। সীমা? হ্যাঁ, আমি কারো অহংকারের অংশ হতে চাই না। তুরজান ধীরে বলল, আমি অহংকারী? আপনি ভাবেন আপনি জিতবেনই? আমি হারতেও জানি। প্রমাণ কি? কাল রাতের 5 মিনিটে। রোজা থমকালো। কাল রাতে রোজা আগে কথা বলেনি, তুরজানি আগে কথা বলেছে, তা বলল, ওটা কোনো প্রমাণ না। তুই কাল ভয় পেয়েছিস? না, আমি আধারে ভয় পাই না। তাহলে আজ এত রেগে আছিস কেন? কারণ আমি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে বাজি ধরুক। তুরজান গভীর স্বরে বলল, আমি কখনো তোকে নিয়ে বাজি ধরিনি। আপনার কথা আর আপনার ভঙ্গি দুটো আলাদা। তুই কি চাস আর আমি কিভাবে কথা বলি? কিছু না। আমি যদি বলি আমি সিরিয়াস, আমি বিশ্বাস করব না। কেন? কারণ আপনি অভ্যস্ত খেলতে, আমাকে খেলা বানানোর চেষ্টা করছেন। রোজে আমি খেলছি না। তাহলে থামুন। দুজনে চুপ থাকলেও কিছুক্ষণ। নদীর ঢেউয়ের শব্দ বাড়ছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুরজান হঠাৎ বলল, তুই আমাকে কথা বলার সুযোগে দিচ্ছিস না। আমি কেন দেব? কারণ আমি চাই কথা বলতে। আপনি যা চান সব পেয়ে যান। সব না, কিছু অতিরিক্ত ভাবেও চেয়ে পাচ্ছি না। তাহলে এবার না পেতেও শিখুন। তুরজানের চল শক্ত হলো। তুই আমাকে আমার চাওয়া জিনিস হারতে বলছিস? আমি নিজেকে বাঁচাতে চাইছি, আমার থেকে, আপনার অহংকার থেকে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ রাখলো। আগুনে আগুন, কেউ কারো থেকে কম না। একটা লাভা তো আর একটা ম্যাগমা। হঠাৎ পেছন থেকে মিরানের গলা, ভাইয়া তোমরা নদীতে ঝাঁপ দিবা নাকি ঝগড়া শেষ করবা? এক কাজ করো, দুজনেই নদীতে সাঁতার কেটে মনের ঝামেলা ফেলে দিয়ে এসো। অ্যামেলা বলল, মিরান তুমি আমাকে ফেলে দিতে বলছো কেন? সবাই আহাম্মকে আবার এই আবার কি বলে? মিরান বলল, এই যে আমি ঝামেলা, তোমাকে কখন ফেলতে বললাম? তুমি আমাকে ঝামেলা বলো, ওদেরকে ঝামেলা ফেলে দিতে বললে। তুবা বুঝি বলল, আর ঝামেলা মানে যা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সবাই তাকিয়ে আছে। রোজা তুরজানের থেকে সরে গেল। রোজা বড় হয়ে রাগী বদমেজাজি হলেও সেই ছোট্ট রোজার মতো মনটা নরম আছে। সেটাতে পৌঁছানো ভারী মুশকিল, এটা তুরজান বুঝেছে। সেই 10 বছর আগের মতো আজও হাওয়াই মিঠাই কিনলো, তার প্রেয়সীর ভাগে বেশি রেখে। সবার ভাগেরটা তাদেরকে দিয়ে একটা ছোট্ট ছেলেকে দিয়ে গন্তব্যে পাঠিয়ে দিল হাওয়াই মিঠাই। রোজা একটা চেয়ারে বসেছিল। ছেলেটা দৌড়ে রোজার কাছে গেল। ছেলেটা রোজাকে গিয়ে বলল, আন্টি তোমাকে ওই আঙ্কেলটা এটা দিয়েছে। রোজা বলল, কোন আঙ্কেল? ছেলেটা হাত দিয়ে দেখালো, তবে কাউকে পেল না। জায়গা শুনে রোজা বলল, তোমার আঙ্কেলকে গিয়ে ফেরত দাও, বলো আন্টি নেবে না। ছেলেটা রোজার কথা মতো আবার দৌড়ে তুরজানকে খুঁজে তার কাছে গেল। তুরজান কি বোঝালো কে জানে। ছেলেটা আবার এসে বলল, আন্টি নাও, আঙ্কেল তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি না নিলে রাগ করবে। রোজা কিছুতেই নেবে না। কোথাকার কোন লোক কিভাবে কি দিয়েছে জানে না। রোজা ছেলেটাকে বলল, তোমার আঙ্কেলকে গিয়ে বলো আন্টি বিবাহিত, আঙ্কেল ছাড়া আর কারো দেয়া জিনিস খায় না। ছেলেটা আবার দৌড়ে নিরুদ্দেশ হলো। রোজার শিখিয়ে দেওয়া কথা বলল তুরজানকে। তুরজান মিটিমিটি হাসলো। যাক, তার বউ মিথ্যে বললেও সত্যিটা বলেছে। ছেলেটার হাতে থাকা হাওয়াই মিঠাই দুটো ছেলেকে দিয়ে দিল। তার বউ যা একবার অন্য ছেলের দেয়া ভেবেছে তার দেবই না। আবার 2টা কিনে নিয়ে হাঁটা ধরল রোজার কাছে। রোজার পাশে বসে হাওয়াই দুটো বাড়িয়ে দিল। রোজা নিবে না ভেবে তাকলো তুরজানের দিকে। তুরজান তার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ইশারা করলো নিতে। নেবে না করেও হাতে নিল। তুরজান পাশ ফিরে মুচকে আসলো। যাক, বউ তার স্মৃতি হারিয়েও টক ঝাল মিষ্টি হয়েছে। তুরজান বেশ বুঝতে পারলো রাগ শেষ নয়তো এই নতুন রোজাকে এই কয়দিনে যা চিনেছে তাতে এই মেয়ে রেগে থাকলে হাওয়াই মিঠাই তো দূরে থাক,
ছুঁয়ে দেখতো না। নদীর হাওয়া এসে ছিটকে পড়ছে সবার চোখে মুখে। রোজা হাতে হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে, চোখ নামানো, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত শান্ত। রাগটা পুরোপুরি যায়নি, তবে আগের মতো তীক্ষ্ণ নেই। এই প্রিয় হাওয়াই মিঠাই না খেয়ে হাতে নিয়ে বসে থাকাটা কত কষ্টের তা কেবল প্রিয় জিনিসের প্রতি দুর্বল লোকেরাই জানে। রোজা একবার ভাবলো লোকটা এমন কেন, একটু সরি বলে, ভালো করে বললেই তো রোজা হাওয়াই মিঠাই খাওয়া শুরু করবে, কিন্তু না, প্রথমে রাগে এখন হাতে মিঠাই ধরিয়ে দিয়ে সব শেষ। দুজন পাশ ফিরে বসে রইল, কিছু বলল না, শুধু এক মনে নদীর দিকে তাকিয়ে রইল। না তাকিয়ে কিছুক্ষণ পরে খুব স্বাভাবিক গলায় বলল, হাওয়াই মিঠাইকে হাওয়াতে উড়াতে চাচ্ছিস? রোজা আহাম্মক বলে, কি লোক? না কেন? এমনি, চিনি বেশি খাস না তো? রোজা চমকে তাকালো, খাই বা না খাই আপনার কি? দুর্জন এবার হালকা হেসে বলল, আমার কিছু না, তবে তুই বেশি চিনি খেলে মাথা ধরবে। তারপর আবার বলবি আমার কারণে হয়েছে, আমি কিন্তু কিছু করিনি। রোজা কিরমির করে বলল, আমি কি সব কিছুর জন্য আপনাকে দোষ দেই না? আর আপনি এসেছেন 1 সপ্তাহ হলো, এর মধ্যে আমাদের ভালো করে কথা পর্যন্ত হয়নি। ভালো? কিসের ভালো? আপনি পাগল টাগল হলেন নাকি? এক প্রশ্নে আরেক উত্তর দিচ্ছেন না। দুজনেই থেমে গেল। তারপর হঠাৎ রোজার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুরজান নিষ্প্রভ নয়নে দেখলো, কিন্তু কিছু বলল না, শুধু মনে মনে বলল, যাক, বরফ একটু গলছে। নদীর ধারে হালকা কাদামাটি, পায়ের নিচে ভেজা মাটি নরম হয়ে দেবে যাচ্ছে। তুরজান বল, চল। রোজা তাকালো না। এখানেই ভালো লাগছে, ওদিকে যাব না। পালাবি নাকি কারোর সাথে? আমি পালাই না। একটু থেমে আবার বলল, এই দাঁড়ান, আপনি কি মিন করতে চাইছেন? কই কিছু না। তাহলে একটু আগে বললেন কেন আমি পালাবো নাকি? তুই যেতে চাচ্ছিস না, তাই ভাবলাম পালাবি মনে হয়। রোজা উঠে দাঁড়ালো, বলল, চলুন। আর আমি কোনোদিন কোনো রিলেশন করি নেই, সেখানে পালাবো কার সাথে? দুজন পাশাপাশি হাঁটছে, মাঝখানে অদৃশ্য দূরত্ব। তুরজান বলল, কেন রিলেশন করিসনি? হঠাৎ রোজা বলল, আপনি কি সত্যি সিরিয়াস মুডে আছেন নাকি মজা করছেন? তুরজান থামলো না, শুধু বলল, হঠাৎ তোর এমন কেন মনে হলো? না, কলার মুখ থেকে মিষ্টি কথা বেরোচ্ছে, তাই একটু কনফিউজ। তুরজানকে এই ভোলাভুলি মেয়ে কলা বলছে? তো নিজের অপমানটুকু গিলে ফেললো। যাই হোক, তার বউয়ের সাথে আর ঝগড়া করবে না, তাই আস্তে করে বলল, তুই কি জানতে চাস? সত্যি বলবো? আপনি আমাকে কেন চ্যালেঞ্জের মতো ট্রিট করেন? তুরজান আবার বলল, গভীর নিঃশ্বাস নিল, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস। আমি? হ্যাঁ। তোর চোখে সবসময় প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, তুই সহজ না। তোর রহস্যের কাছে পৌঁছাতে হলে চ্যালেঞ্জ করতে হয়। রোজা একটু চুপ করে রইল। সবাই কি চ্যালেঞ্জে ভালোবাসে? না। কিন্তু তুই আমাকে কাউকে ভালোবাসিস? কখনো কাউকে ভালোবাসিস না কেন? রোজা তাকালো। প্রথমবারের মতো চোখে আগের মতো আগুন নেই, শুধু কৌতূহল। আমি ভয় পাই তুরজান ভাই। তুরজান নরম গলে বলল, কিসের? কার অহংকারে হারিয়ে যাওয়ার। কেউ যদি আমাকে ভালোবেসে অহংকার করে, যদি তার অহংকার হয়ে পতন হয়ে যায়। এই কথাটা শুনে তুরজানের মুখের শক্ত ভাবটা নরম হয়ে এলো। সে ধীরে বলল, আমি তোকে হারাতে চাই না, আমি চাই তুই আমাকে হারাস। রোজা বুঝল না তুরজানের বিড়বিড় করে কথাগুলো। রোজা বলল, মানে? আপনি কি বলছেন? মানে আমি জিততে চাই না, আমি চাই তুই আমাকে এমন জায়গায় নিয়ে যাস যেখানে আমি নিজের ইগো ভুলে যাই। কিন্তু কথাটা এই মুহূর্তে বলা ঠিক হবে না, তাই বললো, কিছু না, চল। সবাই হয়তো গাড়ির কাছে এতক্ষণ চলে গেছে, আর আব্বু ফোন করেছে, তাড়াতাড়ি ফিরতে হবে। নদীর হাওয়া চুল উড়িয়ে দিল রোজার। এই প্রথম রোজা বুঝলো এই মানুষটা সবসময় যুদ্ধ করছে না, কখনো কখনো আত্মসমর্পণ করছে। কিন্তু এই লোকের এমন ব্যবহার কেন? হাই মিঠাই। রোজা মিঠের থেকে একটু ছিঁড়ে মুখে দিল মিষ্টি। জানি আপনি আগে থেকে জানতেন আমি নেব না। হ্যাঁ, তাহলে 2বার কেন কিনলেন? তুরজান হালকা হাসলো, কারণ তুই যদি ভুল বুঝিস আমি আবার চেষ্টা করব। কেন? কি বলবে তুরজান? তাই বলল, যতই হোক তুই আমার কাকামণির একমাত্র আদরের মেয়ে। কাকামণি যদি জানে আমার জন্য তুই রেগে আসিস, তাহলে আমাকে আবার বিদেশের টিকিট কাটতে হবে। রোজা থেমে গেল। এই একটা লাইনে তার বুকের ভেতর কিছু নরম হয়ে গেল। ওদিকে দুষ্টুমি বাহিনী মিরান, তুবা, অ্যামেলা, অনিল সবাই দূরে বসে গুপ্তচর বৃত্তি করছে। মিরান ফিসফিস করে, দেখেছিস আমাদের দুলাভাই কিভাবে মিসেল নরম করে ফেলেছে? তুবা বলল, চুপ, ওরা সিরিয়াস কথা বলছে। আর আমার ভাইয়া কবে থেকে তোমার দুলাভাই হলো? অ্যামেলা উত্তেজিত হয়ে বলল, এই তোমরা থামো, আই থিঙ্ক তারা মিলছে একটু একটু। অনিল গম্ভীর ভঙ্গিতে বলল, আমি অফিসিয়ালি ঘোষণা করছি অপারেশন মিসেল কুলিং সফলতার পথে। মিরান বলল, আজকে বাসায় গিয়ে ওদের একসাথে বসাবো, লাইট অফ, ক্যান্ডেল জ্বালাবো, কি বলো তোমরা? তবুও ধমক দিল, তুমি নাটক কমাও মিরান ভাই।
তোমার ঘটে যে বুদ্ধি কম তার প্রমাণ দিতে হবে না, আজকে কেবল একটু নর্মাল কথা বলছে। যদি আজ এইসব করো রোজা আমাকে অক্কা যাওয়ার টিকিট কাটাবে, সাথে আমার ভাইও ফ্রি। আসলে তো এত তাড়াহুড়ো করলে বিপদ আরও বাড়বে, বই কমবে না। তার চেয়ে ভালো ধীরে সুস্থে অনুভূতি জাগ্রত করা। ফিরে আসার সময় গাড়িতে সিট নিয়ে ছোটোখাটো যুদ্ধ, কেউ সামনে বসবে না, সবাই পিছনে বসবে একসাথে। তুরজান ড্রাইভ করবে। মিরান ইচ্ছে করে বলল, রোজা সামনে বস, দুলাভাই ড্রাইভ করবে। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই চোখ গেল তুরজানের দিকে। তুরজানের চোখ বলে দিচ্ছে মিরানের আয়ু শেষের দিকে। সবাই যেন খেয়ে ফেলা দৃষ্টি ফেলছে। মিরান বিড়বিড় করলো, তোমরা এভাবে তাকাও কেন আমার বউয়ের হকের ওপর? রোজা বলল, কি বললে তুমি? তুবা বলল, কে কি বললো? তুই সামনে বস, তাছাড়া আমাদের জায়গা হচ্ছে না। আমি পেছনে বসবো। আর আসার সময় জায়গা হলো, এখন হচ্ছে না কেন? তুরজান দরজা খুলে দাঁড়িয়ে বলল, সামনে বস। আসার সময় তুবা অনেক কষ্টে এসেছে। রোজা তুবার দিকে তাকালো। তুবা মাথা ঝাঁকে বলে, হ্যাঁ আসার সময় অনেক কষ্টে এসেছি। এখন তুই সামনে না বসলে আমি এত রাতে রিক্সায় বাড়ি ফিরবো। অর্ডার করলি? রিকোয়েস্ট বোনো, বসে পড় না। রোজা কিছু বলল না, সামনে বসে পড়ল। পেছনে মিরান সহ সবাই মুখ চেপে হাসছে। বাড়ি ফিরে সবাই রুমে গিয়ে আগে শাওয়ার নিল। নদীর পাড়ের বাতাসে সবার গায়ে ধুলো জমেছে। মিরান নিচে নেমে এলো। এসে তানিয়া নেওয়াজকে বললেন, বড় আম্মু কড়া এক কাপ কফি দাও তো। তুরজান ভাইয়ের মাথা ধরেছে। তানিয়া নেওয়াজ চিন্তিত কণ্ঠে বললেন, এইমাত্র বাড়িতে ফিরলি সব, এখন শাওয়ার নেওয়াজ কি দরকার ছিল? ফ্রেশ হলেই হতো, দাঁড়া এখনই দিচ্ছি বলে তিনি এক কাপ কফি বানিয়ে দিলেন মিরানের হাতে। মিরান ড্রয়িং রুমে আসতে দেখলো তার ফুফাতো ভাই ঈশান এসেছে বাড়িতে। এখন পড়ছে বিপাকে, কোন দিকে যাবে? এতদিন পর ঈশানের সাথে দেখা হয়েছে, সেদিকে যাবে নাকি তুরজানের কাছে কফি নিয়ে যাবে? ভাবতেই দেখলো রোজা কিচেন থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের রুমে যাচ্ছে। রোজাকে দেখে মিরান ডাকলো, বনু একটা কাজ করতো, কফির কাপটা তুরজান ভাইয়ের রুমে দিয়ে আয় তো। দিয়ে আসবো, আগে আমি যা আনতে বলেছি তা দাও। দেবো না, আগে দিয়ে আয় বলেই কফির কাপ রোজার হাতে দিয়ে ঈশানকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে পা বাড়ালো। রোজা আর কিছু না ভেবে তুরজানের রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা রয়েছে। রোজা কিছু না ভেবে রুমে ঢুকে গেল, কিন্তু রুমে কাউকে দেখতে না পেয়ে কাপটা বেড সাইড টেবিলে রেখে দিল। পিছন ফিরে তাকাতে দেখলো তুরজান ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। পরনে গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে কিছু নেই। দেখেই প্রার্থনা দু হাতে চোখ ঢেকে বলতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তুরজান ভাই আপনার লজ্জা শরম কিছু নাই? আপনি খালি গায়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছেন। তুরজান রোজার কথায় বিস্মিত না হলে হঠাৎ এত জোরে ভাই ডাকে বেশ বিস্মিত হলো। কিছু বলার আগে রোজা চোখ ঢেকে রুম থেকে বেরিয়ে গেল। রাত গড়িয়ে সকাল হলো, দিন গড়িয়ে রাত হলো, সপ্তাহ পার হলো। তুরজানের বন্ধুরা ফিরে গেছে, আবার আসবে বলেছে। নেওয়াজ পরিবার আজ মেতেছে তুরজানের ভার্সিটিতে প্রথম দিন। এই নিয়ে তুবা রোজাও রেডি ভার্সিটি যাওয়ার জন্য। নাস্তার টেবিলে বসতেই তাজারুল নেওয়াজ বলল, রোজা আম্মু তুমি আর তুবা আজকে তুরজানের সাথে ভার্সিটিতে যাও, তুরজান তোমাদের নামিয়ে দেবে। মিরান তুরজানের দিকে তাকে বলল, ভাইয়া গোল্ডেন চান্স, তোমার শ্বশুরের থেকে কাকা শ্বশুর বেশি হেল্প করছে, কিন্তু হঠাৎ তাজারুল নেওয়াজের এমন পরিবর্তন কেন? তাজারুল নেওয়াজ হয়তো কিছুটা শুনলো, মিরানের দিকে তাকে ইশারা করলো তার কাছে আসতে। মিরান তো ভাবছে শেষ, সে আবার কি করলো, কাছে ডেকে চটকানি দিবে নাকি? তা বড় আব্বু যেহেতু বলেছে যেতে হবেই হবে। তাজারুল নেওয়াজ মিরানের মাথা নিচু করে কানে কানে বলল, মনে মনে ভাবছো আমি হঠাৎ তুরজানের দিকে গেলাম কেন? মিরান হতবাক হয়ে তার গ্র্যানি আবার জাদু আবিষ্কার করেছে নাকি মাথা ঝাঁকিয়ে বলল, তাজারুল নেওয়াজ বললেন, তোমার গুণধর ভাই আমাকে আমার অফিসের স্টাফ বানিয়েছে, তার বউ তাকে ভুলে গেছে, সেই অপরাধের জন্য আমাকে দিয়ে দিন রাত এক করে অফিসের কাজ করিয়ে নিচ্ছে। অফিসের স্টাফ কমিয়ে দিয়েছে। সেদিন বললে তোমার ভাই অফিসে যাবে, ওই দিন সত্যি যাওয়ার কথা ছিল এবং জয়েন করতে চেয়েছিল, কিন্তু তোমার ভাই সত্যিটা জানার পর অফিসে জয়েন না করে আমাকে দিয়ে তার সব কাজ করিয়ে নিচ্ছে। বলেছে যেদিন তোমার ভাবি তোমার ভাইকে ভালোবাসবে ওই দিনের আগ পর্যন্ত আমাকে সব করতে হবে, নয়তো কি বড় আব্বু? তাজারুল নেওয়াজ এখন নিজের ছেলের মতো কিভাবে ঠোঁট কাটা হবে? ছেলে হয়ে কি সুন্দর বললো তুমি সব কাজ করে দিবে, নয়তো 10 বছর তুমি তোমার বউয়ের মুখ পর্যন্ত দেখতে পারবে না। বেচারা বউকে ভালোবাসে, আর ছেলে চলে বলে কলা কৌশলে তাকে দিয়ে এগ্রিমেন্টে সাইন করে নিয়েছে। এইগুলো না মানলে তাকে জেলে যেতে হবে। বাবার কি সাংঘাতিক কর্মকাণ্ড। মিরানকে কিছু না বলে আবার তাজারুল নেওয়াজ বলল, আম্মু তোমরা তুরজানের সাথে যাও, আজকে এক জায়গায় যেতে হবে গাড়ি নিয়ে।
রোজা দোমনা করে বলল, বড় আব্বু সমস্যা নেই, আমরা চলে যেতে পারবো। তুরজান মোস্তফা নেওয়াজের দিকে তাকাতেই মোস্তফা নেওয়াজ বলল, আম্মু যাও, ভাইয়ের সাথে তোমাদেরকে তোমাদের ভাইয়া ভার্সিটিতে নামিয়ে দিবে। তুরজান বিষম খেলো, ভাই থেকে হাজব্যান্ড হওয়ার চান্স আছে, কিন্তু ভাইয়া থেকে কিভাবে? এমন শোনালো কথাটা যেন রোজার আপন ভাই লাগে। তুরজান কথাটা ভাবতেই তবা করলো, সি, তার শ্বশুর না অসুর এটা। তবে যাই বলুক, ভাই বা ভাইয়া, তুরজান ছাইয়া হয়েই ছাড়বে। তুরজান গাড়িতে উঠে গাড়ির দিকে যেতে যেতে বলল, 5 মিনিট দুইজন গাড়িতে থাকবে, 1 মিনিট দেরি যেন না হয়। মিস রোজা, স্ট্যান্ড আপ, এটা পড়ার জায়গা, গল্প করার জায়গা না। রোজা আর তুবা আজ তুরজানের গাড়িতে এসেছে। তুরজান ওদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন গেল। তুবা আর রোজা ভার্সিটিতে যেতেই নূর এসে চিপকে ধরল। যদি দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, রোজার ভাষায় এটাকে চিপকে ধরাই বলে, নয়তো এসে এমন সাপের মতো পেঁচিয়ে ধরার কি দরকার। 3 জন মিলে ক্লাসে যেতে যেতে নূর বলল, রোজা অ্যাসাইনমেন্টের কি খবর? রোজা মুখ ভেংসি কেটে বলল, কমপ্লিট করেছি, বাট কোন হাদারাম জয়েন করেছে ভার্সিটিতে যে এসে বস্তা বস্তা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাচ্ছে। নূর বলল, তা তো আমি নিজেই জানি না কোন প্রফেসর আসতেছে, তবে যেই আসুক তোর জন্য ভালো। মানে আমার জন্য ভালো কেমনে? আমি আর তুবা যখনকার অ্যাসাইনমেন্ট তখনই জমা দিই, তো তুই এই প্রফেসর আসলেও আমাদের লাভ ক্ষতি কিছুই না, কিন্তু তুই 1 সপ্তাহের অ্যাসাইনমেন্ট আরেক সপ্তাহে দিস, তো এখন তুই আমাদের সাথে জমা দিবি, তোর কাজ আর পড়ে থাকবে না মাথার ওপর। এই মেয়ে কি আর লজিক দিচ্ছে? এতদিন রাগ শুনলেও ইচ্ছে মতো জমা দিয়েছে, আর এখন এই বজ্জাত প্রফেসরের জন্য নিয়মিত জমা দিতে হবে। এটা ভালো কোথায়? রোজার সাথে তুবা সবসময় থাকলেও ভার্সিটিতে নূরের সাথে মিলেই বেশি ভণ্ডামি করে রোজা। তুবা শান্ত হয়, ওরা দুজন তুরাকে ঝামেলায় ডাকেও না। রোজা চায় ওর জন্য তুবা কষ্ট না পাক, তাই তো যেদিন দুষ্টুমি করবে সেদিন জোর করে তুবাকে অন্য জায়গায় বসায়। যদিও তুবা রোজার জন্য পানিশমেন্টও খেতে রাজি, তবে রোজার রাগ অভিমান সম্পর্কে অবগত থাকায় রোজার কথা মানতে বাধ্য। রোজা নিজের মনে কিছু ফোন দিয়ে আসছে, তুবাকে বলল, তুবা বুড়ি, বলতেই তুবা বলল, অন্য জায়গায় বসতে পারবো না। তুবা বুড়ি, আজকের মতো অন্য জায়গায় বস। তুবা বসতে নারাজ, তবে অনেক রিকোয়েস্ট করে তুবা অন্য জায়গায় বসতে রাজি হলো। তুবা বলল, যাই হোক, তোরা দুজন আজ প্রফেসরের সাথে ভালো ব্যবহার করিস, যেন আবার প্রফেসরকে কিছু করতে গিয়ে নিজেরা বাস খেতে না হয় তোদের। দুজনে গর্বের সাথে বলল, দেখেছিস কোনোদিন আমরা বাস খেয়েছি যে আজ খাবো? মানুষ ভালো করতেই নেই। এতদিন এই প্রফেসররা পরিচিত, তাই পেরেছিস। আজ যে আসছে এর সম্পর্কে কেউই কিছু জানে না, যা করবি সাবধানে। ক্লাসে বসে নূর আর রোজা গল্পে মেতেছে। পাশে একটা ছেলে বসে তাদের দিকে হাবলার মতো তাকিয়ে আছে, যেন জীবনে এই প্রথম কিছু দেখছে। হঠাৎ একটা কটাক্ষ সুর ভেসে আসতেই পুরো ক্লাস জমে গেল বরফের মতো। প্লিজ মিস রোজা, স্ট্যান্ড আপ, এটা পড়ার জায়গা, গল্প করার জায়গা না। রোজা আস্তে করে উঠে দাঁড়ালো। সামনে থাকা তুরজান নেওয়াজকে দেখে কিছুটা ভড়কে গেল। এই ব্যাটা এখানে কি করে? না আবার বাড়ির মতো এখানেও পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসছে? তুবা আহম্মক বনে গেছে, বুঝে ফেলেছে তুরজান নেওয়াজি তাদের ভার্সিটির নতুন প্রফেসর। সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে সম্মান জানালেও রোজা এতক্ষণ গল্পের অতি পর্যায়ে থাকার জন্য কিছু খেয়াল করেনি। নূর হতবাক হয়ে আছে, প্রথম দিন এসে প্রফেসর কিভাবে নাম জেনে নিল। মনে মনে আড়ালো, বাপরে বাপ, এর সম্পর্কে আমি অবগত হয়ে গেছি, আমি নেই। সব মেয়েরা যেন হঠাৎ ডুমুরের ফুল দেখছে, এমনভাবে তুরজানের দিকে তাকিয়ে আছে। তুরজান সকলের দৃষ্টি উপেক্ষা করে রোজার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, ক্লাসে এসেছি, সামান্য ম্যানার্স নেই যে প্রফেসর আসলে উঠে দাঁড়াতে হয়? ম্যানারলেস, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকুন। রোজার মুখে কথা নেই, এই ব্যাটা তাদের নতুন প্রফেসর, বাড়িতে যা কথা শোনা এখন ভার্সিটিতে এসেও শুরু করলো। আরে ভাই, দুনিয়ার চাকরি নেই, তোর এই প্রফেসর হতে হবে? প্রফেসর হবি ভালো কথা, আর কোনো ভার্সিটি নেই? তবে এর সামনে কিছু কেন বলতে পারছে না, মিনমিন করে বলল, সরি স্যার। ততক্ষণে রোজার পাশে থাকা রবিনের দিকে তাকে কটাক্ষ সুরে বলল, মিস্টার রবিন, চেঞ্জ ইউর সিট টু অ্যানাদার সিট। আশা করি আমার ক্লাসে আর কোনো এক্সট্রা কথা হবে না। বলেই তুরজান নিজের ক্লাসে মনোযোগী হলো। ক্লাস চলল প্রায় 1 ঘন্টা। রোজা পুরো সময় দাঁড়িয়ে তুরজানকে নানা ধরনের নাম দিয়ে থাকলো, হিটলার, খবিশ, অশান্তি, অসহ্য, বিরক্তকর, ব্রিটিশ। ততক্ষণে তুরজান ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার রোজার দিকে তাকিয়ে চলে গেল। তুরজান বেরোতেই নূর আর তুবা রোজার কাছে এসে বলল, রোজা তুই ঠিক আছিস?
রোজা তুবার দিকে তাকে বলল, তোর ভাই ঠিক থাকতে দিলে তো ঠিক থাকবো, বেটা অসহ্য। তুবার এখানে কি করার, সে তো দূরে বসেছে, আর তুরজনের সামনে কিভাবে ওকে সাবধান করতো। নূর বলল, তুবা এইটা তোর ভাই? তুবা হালকা হেসে বলল, মানে রোজার কাজিন, প্রথম দিনই যদি এমন শাস্তি দেয়, বাপরে। একটু থেমে নূর আবার বলল, চল ক্যান্টিনে যাই, পরবর্তী ক্লাস আবার 30 মিনিট পর। তাছাড়া আমাদের বন্ধুত্বের 3 মাস উপলক্ষে তোদেরকে আজ আমি ক্যান্টিনের সবচেয়ে ভালো ফুড টেস্ট করাবো। বলে রোজা আর তুবাকে টানতে টানতে নিয়ে গেল ক্যান্টিনে। রোজা কিছু বলছে না দেখে নূর বলল, জান রোজা, মানসি কোনো স্যারের থেকে কোনোদিন বকা বা পানিশমেন্ট পাসনি। এই তুরজান স্যার প্রথম দিনই তোর সাথে এমন করলো, কিন্তু তোর কাজিন হওয়ার পরও তোর সাথে ওরকম করলো কেন জানি না। তবে মনে হয় তিনি তার ক্লাসে মনোযোগী ভীষণ, তাই মনে হয় স্যার যখন এলো তুই রবিনের সাথে কথা বলতেছিলি, তাই ওরকম করলো। আমি কি করব যদি ওই ছেলে এসে আমার সাথে বন্ধুত্ব করতে চায়? তুবা বলল, ভাইয়া আসলে মনে হয় চায় না নেওয়াজ পরিবারের মেয়েরা ছেলেদের সাথে মিশুক, কথা বলুক। তুই তো বলিস না, কিন্তু দেখ আজকে বললি আর আজকে ধরা পড়ে গেলি। তুবা কী বা বলবে, সে তো এখন বলতে পারছে না যে ভাইয়া তার বউকে অন্য কারোর সাথে কথা বলতে দিবে না। একটু থেমে তুবা আবার বলল, তুই তো কারোর সাথে কথা বলিস না, তাই আর কারোর সাথে বলার দরকারও নাই। যদি ওই ছেলের কারণে আমাকে শাস্তি দেয়, তাহলে আমি আর ওই ছেলের সাথে কথাই বলবো না। আমার জীবনে প্রথম পানিশমেন্ট, তাও তোর ভাইয়ের থেকে। তোর ভাইকে আমি কি করব নিজেও জানি না, মাথার চুল সব ছিঁড়ে ফেলবো। তুবা আস্তে করে বলল, তাতে আমার কি? তুই যদি চুল ছাড়া স্বামী নিয়ে থাকতে পারিস, আমিও চুল ছাড়া ভাইয়াকে নিয়ে থাকতে পারবো। আর কোনো কথা না বলে তিনজনে খেতে লাগলো। নিজেদের মনের মতো মানুষ পাওয়া, তাও আবার বন্ধু হিসেবে, এটা সত্যি আনন্দদায়ক, যা রোজা আর তুবা পেয়েছে। ভার্সিটিতে পা রাখতেই কেমন নূরকে পেয়ে গেছে, কিন্তু আজকে কিছুতেই খুশি হতে পারছে না। যেখানে নতুন প্রফেসরকে হেনস্থা করবে, সেখানে রোজা নিজেই এই দানবের খপ্পরে পড়েছে। কেউ কাউকে 1 ঘন্টা দাঁড় করে রাখতে পারে, তাও নিজের চাচাতো বোনকে পারে। তুরজান নেওয়াজ পারে। তারপর রোজা, তুবা আর নূর এসে পরবর্তী ক্লাসগুলো করে নিল। প্রায় 4টা বাজে, চারিদিকে হালকা গোধূলির আলো আছে। তুবা আর রোজা ভার্সিটি থেকে বেরিয়ে দেখলো তুরজান গাড়িতে ঠেস দিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। রোজার আসতেই ফোনে স্ক্রল করতে করতে বলল, 5 মিনিটস লেট, গাড়িতে ওঠ তাড়াতাড়ি। তুবা কোনো কথা না বলে পেছনের সিটে গিয়ে বসলো। তুরজান গাড়ির দরজা খুলে দিতে গেলে রোজাও তুবার কাছে গিয়ে গাড়ির ব্যাক সিটে বসতে গেল। তুরজান বুঝলো মহারানীর আকাশ সমান অভিমান, তাও মুখে গাম্ভীর্য রেখে বলল, আমি তোদের ড্রাইভার নই যে দুজনকে পেছনে বসে আমি ড্রাইভ করব। রোজা কোনো কথা না বলে জোরে দরজা আটকে সামনের সিটে এসে বসলো। তুরজান আর কথা বলল না, ড্রাইভিং সিটে সে দক্ষ হাতে ড্রাইভিং করতে লাগলো। গাড়ি ইউনিভার্সিটির গেট পেরিয়ে ছুটলো বাড়ির দিকে। বাড়ি ফেরা পর্যন্ত রোজা একটা কথা বলেনি। গাড়ি থামতেই রোজা নেমে দৌড়ে বাড়িতে ঢুকলো। রোজার এমন মুখ দেখে তুরজানের মা তানিয়া নেওয়াজ সোফায় বসেছিলেন। তিনি বললেন, কিরে মা, এমন রেগে আছিস কেন? রোজা বুঝলো ওই হিটলারটাকে এবার বকুনি খাবে, তাই সিঁড়ি থেকে ফিরে এসে সোফায় বসা তানিয়া নেওয়াজের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুখে কাঁদো কাঁদো ভাব রেখে বলল, জানো বড় আম্মু, ভার্সিটিতে একটা হিটলার আমাকে বকেছে, শুধু তাই নয়, আমাকে তার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দাঁড় করে রেখেছে। আমাকে বলেছে আমি নাকি ম্যানারলেস। মিরান বলল, বনুকে তোকে এসব বলেছে? ব্যাটার তো উত্তম মাধ্যম দেওয়া উচিত। মোস্তফা নেওয়াজ বাসায় নেই, নয়তো এতক্ষণ কী করতে কেউই জানে না। রাহেলা নেওয়াজ ধীরে এসে বসলো রোজার পাশে। দিদি ভাই, লোকের কথায় কান দিতে নেই, নিশ্চয়ই প্রফেসর ভালো না, নয়তো তোমাকে বকবে কেন? রেহানা নেওয়াজ বলল, আচ্ছা তুই কিছু করিসনি তো? আমি কি করব, আমি ভার্সিটিতে যাই পড়াশোনা করতে। রোজার কথা শুনে তুরজানের বাবা তাজারুল নেওয়াজ বলল, আচ্ছা আম্মু, কোন বখাটে বলল যে আমার আম্মু ম্যানারলেস? যে বলেছে সে ম্যানারলেস, তাছাড়া দাঁড় করিয়ে রেখেছে, তাহলে কত বড় বেয়াদব! নিশ্চয়ই তার মা বাবা ঠিকমতো মানুষ করতে পারেনি। আর ততক্ষণে তুবা আর তুরজান বাড়িতে ঢুকেছে। তুরজান যতটুকু শুনেছে বুঝলো তার নামে সালিশ দেওয়া হয়েছে, তাই সিঁড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার আগে বলল, নিজেদের নামে কম বদনাম করো, বলেই চলে গেল। তানিয়া নেওয়াজ আর তাজারুল নেওয়াজ সহ বাকি কেউই কিছু বুঝলো না তারা নিজেদের নামে কখন বদনাম করলো। রোজাও কিছুক্ষণ পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আহা শান্তি, হিটলার তাকে বকুনি খাইয়েছে। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলো। তানিয়া আর রেহানা নেওয়াজ সবাইকে খাবার দিয়ে দিল। খাবার খেতে খেতে মোস্তফা নেওয়াজ তুরজানের দিকে তাকিয়ে বলল, রোজাকে পানিশড করেছে কে, কিছু জানো? তুরজান যেন কারোর কথাই শুনছে না, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। তুবা সব কিছু মিরানকে বলেছে, এত কিছু হচ্ছে, কিন্তু মিরান কিছুতেই তুবাকে কিছু বলতে দিবে না।
মিরান তুরজানের দিকে তাকে হাসছে। আরাস মিরানের পাশে বসেছে। ছোট্ট আরাস বলল, ফুপি বেয়াদব। ফুপি আমাকে বেয়াদব বলে, ফুপিকেও বেয়াদব বলেছে। রাফিয়া ইশারায় আরাসকে চুপ করতে বলল। আরাস তার মাকে ভীষণ ভয় পায়, প্রত্যেকটা কথা মেনে চলে, তাই সে চুপ হয়ে গেল। রাফিয়া বলল, রোজা তুই কিছু করিসনি তো? নয়তো একটা প্রফেসর শুধু শুধু কাউকে কেন পানিশমেন্ট করবে? এত কিছুর পরও তুরজানকে চুপ থাকতে দেখে তানিয়া নাজ বলল, তুই জানিস না কোন অসভ্য ছেলে রোজাকে পানিশ করেছে? বেয়াদব, একটা নিজের পারিবারিক শিক্ষা নেই, অন্যকে বলে ম্যানারলেস। তুরজান এতক্ষণ চুপ করে শুনলো, এবার রোজার দিকে তাকিয়ে বলল, ওকে জিজ্ঞেস করো কি কারণে পানিশ করেছে। শুধু শুধু একজনকে না জেনে বকে যাচ্ছ, নিশ্চয়ই তোমাদের আদরিনী কিছু করেছে, নয়তো কার এত ঠেকা যে ওকে পানিশ করবে? বলে উঠে চলে গেল। রোজা তখন তানিয়া নেওয়াজকে বলল, দেখলে বড় আম্মু, হিটলারটা আবার আমায় রাগ দেখালো। কারোরই বুঝতে বাকি রইল না তারা এতক্ষণ নিজেদেরকে উল্টাপাল্টা বলছিল। রাতের খাবার শেষে রোজা ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিল ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এবার বুঝবে হিটলার দুদিন এসে আমার ওপর দুই যুগের সেনা লোকের মতো ট্রিট করছে। মনে হচ্ছে আমি তার জাতশত্রু, কিন্তু কথা হলো বড় আম্মুর সামনে মুখ ফসকে নাম বলে দিলাম, নয়তো আর একটু মজা হতো। কিন্তু নিচে তখন অন্য দৃশ্য। ডাইনিং টেবিলে তানিয়া নেওয়াজ, তাজারুল নেওয়াজ, রেহানা নেওয়াজ সবাই বসে। তুবা চুপচাপ পানি খাচ্ছে। তুরজান সিঁড়ি দিয়ে নামলো, মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। তাজারুল নেওয়াজ হেসে বললেন, এই তুরজান, শোনো তো, আজকে নাকি ভার্সিটিতে একটা প্রফেসর আমাদের রোজাকে ম্যানারলেস বলেছে। মোস্তফা নেওয়াজ আস্তে করে বলল, আমি এমন জামাইকে মেয়ে দিব না যে বউয়ের খেয়াল রাখতে পারে না। ওনার কথা শুনে সবাই মিটমিটে হাসছে। মিরান কিছু বলতে যে উপরতলার দরজার আড়ালে মুখ দেখে আর বলল না। সে বললে বেশি কিছুই বলবে, যে এখন রোজার জন্য ঠিক না। মিরান তুরজান সহ বাড়ির সকলকে ইশারায় বোঝালো উপরে রোজা আছে। বাড়ির সবাই তাই আর রোজার নাম নিল না কথার মাঝে। তবে সবার কথায় তুরজান বেশ বুঝতে পারলো তাকে খোঁচানো হয়েছে। থেমে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীর গলায় বলল, বলেছে। তানিয়া নেওয়াজ চোখ কপালে তুলে এমনভাবে বললেন যেন প্রথমবার শুনলো কথাটা। মানে তুমি জানো? শুধু আমি না, তোমরাও জানো, তাই কি বলবে সোজা বলো। এক মুহূর্তে যেন বাড়ির বাতাস জমে গেল। তুবা মাথা নিচু করে ফেলল। রেহানা নেওয়াজের মুখ হা হয়ে গেল। এই ছেলে রেগে গেল নাকি? তাজারুল নেওয়াজ বললেন, তুমি রোজাকে দাঁড় করে রেখেছিলে? জি আব্বু, কারণ সে ক্লাসে গল্প করছিল, আমি ঢোকার পরেও দাঁড়ায়নি, আর আমার ক্লাসে ডিসিপ্লিন কম্প্রোমাইজ করব না। তুরজানের চোখের গভীরে চাপা আগুন। ওপরে রোজা দরজার আড়াল থেকে সব শুনছিল। মুখের হাসি মিলিয়ে গেল। এই ব্যাটা হিটলার নিচেই স্বীকার করে নিল সব। তানিয়া নেওয়াজ বললেন, কিন্তু রোজা তো বলল তুমি তাকে ম্যানারলেস বলেছ। তুরজান হালকা হেসে বলল, বাড়িতে সে যাই হোক, ক্লাসে সে আমার স্টুডেন্ট, আর স্টুডেন্ট যদি ম্যানার না মানে তাহলে সেটাই বলবো। এবার রোজা সিঁড়িতে আসতে তুরজানের সামনে বাঁধল। তুরজান সিঁড়ি বেয়ে নিচের রুমে যাচ্ছিল। চোখ লাল হয়ে আছে। তুরজানের হেডেকের প্রবলেম আছে হয়তো, তাই চোখ জ্বলছে। রোজার দিকে এক পলক তাকিয়ে দোতলায় চলে গেল। রোজাও কম কি, তুরজানের পিছু পিছু দোতলায় গিয়ে তুরজানের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়ালো। তুরজানের এক মুহূর্তে মনে হলো রোজা আগের মতোই আছে, কিছুই বদলায়নি। রোজা এখন নানা ধরনের প্রশ্ন করবে, তা তুরজান জানে। এটা ছোটবেলার অভ্যাস। তুরজানও প্রেয়সীর সব প্রশ্ন উত্তর দিতে রাজি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়। সমাজ এমন ছেলেদের বউ পাগল বলল, ইসলাম এদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে। তুরজান সমাজের কথা কমই মানে। জীবন একটাই, জীবনটুকু না হয় পরিবার নিয়ে সুখে থাকা যাক, তাদের রাগ, অভিমান, অনুভূতি সব মেনে নেওয়া যাক। তবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু রাগলেও মন্দ হয় না। তুরজান ভুরুস্তি বলল, কি এমন হাত ছাড়িয়ে দাঁড়ালি কেন? তোর হাত কত বড় হয়েছে সেটা দেখাচ্ছিস? রোজা হতবাক। তার বড় আব্বু কি কোনো পাগলের বাবা? মানুষটা কয়টা রূপ হয়, বাড়িতে একরকম যেন আরেকটু ভালো, একটু রাগী, বাইরে আরেক রকম একেবারে ভালো, সাধু ভালো, কথা বাদে কিছুই জানে না। ভার্সিটিতে আরেক রকম, ওখানে রাগী ভাব ছাড়া ভালোর ভাব পাওয়া যায় না। এ তো গিরগিটির চেয়েও ফাস্ট। রোজাও কম না, সে বোঝাতে বলল, দেখুন তো আমার হাত কত বড় হয়েছে, কি দিয়ে মাপবো আমার হাত দিয়ে? রোজা হ্যাঁ বলেও না বলল কারেন্টের বেগে। যদি এ বেটা হিটলার সত্যি কাছে সে রোজার দুই হাতে হাত রাখে, তবা রোজা আজ পর্যন্ত প্রেম করে নাই, আর না হওয়া হাজব্যান্ডের জন্য তার। আর এই ছেলে বলে হাত দিয়ে মাপবে? সি। রোজা কথা ঘুরিয়ে বলল, ওয়াও, খুব প্রফেশনাল তাই না? বাড়িতে চাচাতো বোন, আর বাড়িতে কথা বলে মাথা খেয়ে ফেললো, কিছু বলেন না। আর বাইরে গিয়ে প্রফেসর বদমেজাজি, এত ডিসিপ্লিন ছিল তো আমাকে আগেই বলতেন। তুরজান ঠান্ডা চোখে তাকে বলল,
আমি তোকে স্পেশাল ট্রিটমেন্ট দেব। এটা কেন ধরে নিয়েছিস? কোথায় ধরলাম? আর আপনার বিষয়ে সব ধরা ঠিক না। রেগে আসিস? না, দেখুন আমি হাসছি, আমার তো রাগ নেই। তার রাগের কারণ কি জানতে পারি? সত্যি আপনি জানেন না রাগের কারণ কি? কারণ আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন, আমার পা ব্যথা হয়ে গেছে, কারণ তুই নিয়ম মানিসনি তাই দাঁড় করিয়ে রেখেছি। তুবা রুমে যাচ্ছিল, ওদের ঝগড়া দেখে বেশ ভালোই লাগছে, একদম স্বামী স্ত্রীর ঝগড়ার মতো। তবে এদের এই ঝগড়া যদি কেউ শুনেও নেয়, যদিও নিচের তলায় উপরের কথা কমই যায়, বা রোজা তুরজানের কথা শোনা যাচ্ছে না, তুবা আসতে বলল, রোজা প্লিজ শোনা বোন থেমে যা। কিন্তু রোজা থামার পাত্রী না, তা দেখে তুবা রুমে চলে গেল। কি আর করার, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, করুক। রোজা আবার বলল, আর রবিনকে সিট চেঞ্জ করতে বললেন কেন? সে কি করেছে? তুরজানের চোখ কঠিন হয়ে গেল। এই মেয়ে পাগল নাকি? যেখানে আজ 10 বছরের মধ্যে তুরজান নিজের বউয়ের সাথে ভালো করে কথা বলতে পারলো না, সেখানে অন্য ছেলে এসে তার বউয়ের সাথে হেসে কথা বলবে, তা সহ্য করে নেবে। যদিও দোষ রোজান না, সেটা তুরজান জানে। ওই ছেলে বারবার রোজার সাথে কথা বলছিল, আর তুরজান রোজার ফ্রিডম নষ্ট করতে চায় না। তুরজান জানে প্রিয় মানুষকে আগলে রাখতে। তবে মেয়েরা ছেলেদের সাথে কথা বলবে যথেষ্ট দূরত্ব রেখে। সেখানে ওই ছেলে কাছে থেকে কথা বলছিল। সে যার দোষ হোক, তার বউ কথা তো ওই ছেলের সাথে কথা বলেছে, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। আর এমন ছেলে তুরজান না। আর তাছাড়াও তুরজানের ক্লাসে পুরো সময় মাথা নিচু করে রাখলো। তুরজান একটু পরপরই রোজার দিকে তাকে ক্লাস নিয়েছে। ব্যক্তিগত নারীকে দাঁড় করিয়ে তাকে পুরো ক্লাস নেওয়ার যে অনুভূতি, তা এই ভোলাভুলি মেয়ে কী করে বুঝবে? তবে একে বলে লাভ নেই, তাই মুখে গাম্ভীর্য ভাব রেখে বলল, আমার ক্লাসে কেউ অপ্রয়োজনীয় কথা বলবে না। ভারী লোক তো আপনি। এই তুরজান ভাই, সত্যি একটা কথা বলেন তো, কি আপনি কি সিআইডি? আমি সিআইডি হতে যাব কোন দুঃখে? তাহলে কে কার সাথে কথা বলছে তাতে আপনার সমস্যা। আর আপনি জানেন আমরা অপ্রয়োজনীয় কথা বলছিলাম। আমি তো ওই ছেলের সাথে কথাই বলতে চাইনি। তাহলে কি বলছিলে? ওই ছেলে বারবার ডিস্টার্ব করেছিল, তাই বলছিলাম যেন ডিস্টার্ব না করে। আপনারা ছেলে মানুষ ভালো না। হোয়াট? সিঙ্গেল মেয়ে দেখলে আপনারা কি, আমরা কি? আর একটা ছেলের জন্য পুরো ছেলে জাতি খারাপ হয় কিভাবে? যেভাবে সেভাবেই। তাজারুল নিয়াজ এবার গম্ভীর হলেন। নিচতলা থেকে দুজনের কথা পুরো শোনা না গেলেও কিছু হালকা পাতলা শব্দ কানে যাচ্ছে। তিনি বললেন, দুজনেই চুপ করো, এটা বাড়ি, কোর্টরুম না। আর আমার বাড়িতে কোনো উকিলও নেই। যেহেতু রোজাদের আর তুরজানের রুম পাশাপাশি, তাই দুজনে চুপ করে হাঁটতে লাগলো রুমে যাওয়ার উদ্দেশ্যে। তুরজান ধীরে বলল, রোজা তুই বুঝতে পারছিস না, আজ তোকে দাঁড় করানোটা আমার জন্য সহজ ছিল না। মানে? পুরো ক্লাসের সামনে যদি তোকে ছেড়ে দিতাম, সবাই বলতো আমি নিজের আত্মীয়কে ফেভার করছি, তখন তোরই অপমান হতো। রোজা চুপ করে রইল। তুরজান গলা আরও নিচু করে বলল, আর একটা কথা, আমি চাই না কেউ তোর নামে বা আমার পরিবার নিয়ে কথা তুলুক। এই কথাটা অদ্ভুতভাবে থেমে রইল। রোজার বুকের ভেতর কেমন ধক করে উঠল, কিন্তু মুখে রাগই রইল। তাহলে কি রোজা এতদিন ভুল পথে চলেছে? এই শহরে তাদের ভালোই নাম ডাক। আসলেই তো রোজার এমন চলাফেরা কেউ যদি বলে নেওয়াজ পরিবারের মেয়ে ভালো না, তাহলে খুব খারাপ হবে বিষয়টা। রোজা মিনমিন করে বলল, সরি, আর এমন হবে না। তাহলে আপনি আগে বললেন না কেন? কারণ তুই শুনতে চাইতিস না। 1 সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ পড়ল। বিদ্যুতের আলোয় এই প্রথম তুরজান রোজার দিকে ঘর লাগা দৃষ্টিতে চেয়ে থাকলো। তবে এখন এই তাকানোতেও কেমন গিল্টি ফিল হয়। মনে হয় সেদিন থেকে গেলে আজ এভাবে তাকে ঘন্টা পার করলেও কেউ কিছু মনে করতো না। রোজাও নিশ্চয়ই তুরজানের সঙ্গ দিয়ে এভাবে তাকিয়ে থাকার পাল্লা দিত। তবে হালকা আলোয় যেন রাগ, অহংকার আর অদ্ভুত এক টান মিশে আছে। তাকানোর মাঝেই তানিয়া নেওয়াজ সিঁড়ি বেয়ে উপরে এলেন। তুরজান যে নিচে চা আনতে গিয়েছিল তা তিনি ভালো করেই জানেন। তবে পায়ের শব্দে ততক্ষণে তুরজান স্বাভাবিক হয়ে দাঁড়ালো। তুরজানের হাতে চায়ের কাপ দিয়ে তানিয়া নেওয়াজ গরম গলায় বললেন, দুজনে বড় হয়েছে, ঝগড়া থাকতেই পারে, কিন্তু বাইরে গেলে নিজেরা নিজেদের সম্মান রক্ষা করবা, বুঝছো? আর এমন কোনো কাজ কারোরই করা উচিত না যেখানে পরিবারের সম্মানে আঘাত লাগে। বলে তিনি চলে গেলেন। তুরজান আর বেশি কথা বাড়ালো না, শুধু বলল, রুমে গিয়ে ওষুধ খেয়ে নিস, পা ব্যথা কমে যাবে। খাবো না, কাটা ঘায়ে লবণ দিতে এসেছে। আপনার যেমন পা ব্যথা হয়েছে, হিটলার লোক, নাইস নেম, ওষুধ খেয়ে নিস। বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রোজা বুঝতে পারল না সত্যি পাগল কিনা, হিটলার নাইস নেম হয় কি করে। রাত তখন প্রায় 12টা সুইচি। হঠাৎ নিজের মুখে হিমশীতল হাতের ছোঁয়া টের পেতে রোজা ধরফড়িয়ে উঠল। বেড সুইচ অন করতে হালকা আলো জড়িয়ে উঠতেই দেখলো সামনে তুরজান দাঁড়িয়ে আছে। বিছানায় তাকাতেই দেখলো তুবা পাশে নেই। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো, বলতে শুরু করলো, আপনি কেন আমার রুমে এসেছেন, তাও এত রাতে? এই আপনি আবার? তুরজান ভুরু কুঁচকে বলল, আমি আবার কি? কিছু না।
এইমাত্র বললি আবার বলিস কিছু না, কথা অর্ধেক বলে থেমে গেলি কেন? রোজা কি করবে সেই জায়গায় যা করা নিষেধ বা যা বলা নিষেধ তাই করে ফেলে, মনে হয় একটু ওভার পজিটিভ হয়ে যাচ্ছে দিনকে দিন। রোজা কথা পাল্টে বলল, এত রাতে আপনি আমার রুমে এসেছেন কেন? রুম কি তোর নামে লিখে দিয়েছি? কই, আমার তো মনে পড়ে না। এইটা এই বাড়ির রুম, তোর রুম তো হাজব্যান্ডের রুম। ও হ্যালো মিস্টার নেওয়াজ, আপনার লজিক আপনার পকেটে রাখুন। মেডিসিন খেয়ে নে, পা ব্যথা ঠিক হয়ে যাবে। খাবো না আপনার মেডিসিন। আপনার মেডিসিন আপনি খান বলেই আবার দাঁড়ালো। এই দাঁড়ান দাঁড়ান। কথা শেষ হওয়ার আগে তুরজান বল, দাঁড়িয়ে আছে আর কি দাঁড়াবো, বল কথা শেষ করতে দেবেন। কি বলে আরেকবার বল। কিছু না, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। জিভের আগায় এগুলো রাখলে তো আর মুখে থেকে যাবে না। আর একটা কথা, আর এইসব ওয়ার্ড উচ্চারণ করলে থাপ্পড়ে একদম সোজা করে দেব। রোজা নিজেকে শান্ত করে বলল, আরে ধুর বল, আপনি কি করে জানলেন আমি মেডিসিন খাইনি? আপনি আবার আমার রুমে ক্যামেরা লাগাননি তো? ভূত গিয়ে বলে এসেছে মেডিসিন খা, আরামে উদ্ধার কর, নয়তো তোর বাপ জানলে। রোজা জেদ ধরে বসে আছে, মেডিসিন খাবে না, রেগে বলল, তখন অত সময় দাঁড় করে এখন এসেছে মেডিসিন খাওয়াতে। খাবো না মেডিসিন। রাখবি না কিন্তু, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। খাবো না মানে খাবো না, আপনি জানতো। তুরজান এবার একটানে রোজার কোমর চেপে কাছে টেনে নিল। রোজা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো, আরও শক্ত করে রোজার কোমর চেপে ধরলো। তুরজান রোজার মুখে মেডিসিন দিয়ে বেডসাইড টেবিল থেকে গ্লাস নিয়ে রোজার মুখে পানি দিয়ে দিল। রোজা বাধ্য হয়ে ওষুধ খেয়ে নিল। ততক্ষণে তুবা এসে হাজির, হাতে পানির বোতল, হয়তো নিচে পানি আনতে গিয়েছিল। তুবা রুমে আসতেই তুরজান বলল, রাত জাগবি না কেউ? রোজা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কেন? তুরজান রোজার কথায় পাত্তা না দিয়ে এবার চলে যেতে যেতে বলল, কালকে ভার্সিটিতে যাওয়ার 10 মিনিট আগে রেডি হবি দুজনে। রোজা আবার প্রশ্ন করলো, কেন? কালকে এক্সাম আছে তাই? বুড়ো বয়সেও পড়াশোনা শেষ করতে পারেন না, এখন এক্সাম দেন? নিশ্চয়ই বহুবার ফেল মারছেন। না জেনে আপনার বউয়ের কপালে কি পরিমাণ দুঃখ আছে তার জন্য আমার কষ্ট হচ্ছে। বেচারির কপালে বুড়ো বর জুটবে। সো স্যাড। তোদের দুজনের ক্লাস এক্সাম আছে, আমরা ভার্সিটি গেলাম মাত্র কয়েকদিন, এক্সাম দিব না? আর আল্লাহ ব্যতীত কারো কাছে এক্সাম দেয়া পাপ। এবার তুরজান দরজা থেকে তেরে আসতে গেলে রোজা বলল, এক্সাম দেওয়া সুন্নত, আমরা দুজনে এক্সাম দিব। তুরজান চলে যেতে রোজা বলল, তোর ভাই বেশি স্ট্রিক্ট। ভাই এ এমন কেন জানি না। রোজা ঘুমাতে গেল। এক্সামের চক্করে কবে যেন অক্কা যেতে হয়, তোরাও ঘুমাতে যাবে, এমন সময় রোজা উঠে বসলো। হঠাৎ আমার লাফিয়ে ওঠায় তুবার জান বেরিয়ে যায় যে অবস্থা। রোজা বলল, তুই কিচেনে গেলি ভালো কথা, দরজা লক করে যেতে পারলি না? তুবা কি করে বলবে তার ভাইয়া তাকে কিচেনে পাঠিয়েছে বউকে ঔষধ খাওয়াবে বলে? রাতে হঠাৎ তুবার কাছে তুরজান কল দেয়, জিজ্ঞাসা করলো রোজা ওষুধ খেয়েছে কিনা। তুবা সত্যি কথা বললো, ওষুধ খায়নি। পরে তুরজানের কথা মতোই তো সে ভরা পানির বোতল নিয়ে কিচেনে গেল, যেন কেউ দেখলে বলতে পারে পানি নিতে এসেছে। আচ্ছা, তার ভাই কোনো মতে বউয়ের খেয়াল রাখার জন্য পিএইচডি করতে গেছিল, নয়তো যে কোনো উপায়ে সে বউয়ের খেয়াল কেমনে রাখবে? দুবার ভাবনার মাঝে রোজা বলল, হারালি কই? এমনি ঘুমা, সকালে এক্সাম। কপাল খারাপ হলে যা হয়, নয়তো তোর ভাইয়া কেন আমাদের ভার্সিটির প্রফেসর হবে। রাতের ঘটনার পর রোজের ঘুমটা ঠিক মতো হলো না। বাইরে তখনও ভোরের আজানের সুর ভেসে আসছে, জানালার ফাঁক দিয়ে হালকা নীলসে আলো ঢুকছে। চোখ বন্ধ করেও বারবার মনে পড়ছে তুরজানের সেই কড়া মুখ। আবার ঔষধ খাওয়ানোর সময় অদ্ভুত যত্নটা নিজের মনে বিড়বিড় করলো রোজা, উফ, লোকটা আসলে কি চায়। আজকেও সকালে তুবার প্রথমে ঘুম ভাঙালো রোজা। দুজন নামাজ পড়ে নিল। রোজা বিছানায় গিয়ে বলল, আজ তোর এক্সাম আছে? মানে? আমার এক্সাম নেই। তুবা উঠে এসে বিছানায় রোজার পাশে এসে বসলো। আমাদের দুজনের এক্সাম? না আমার একার না তোর একার। রোজা আবার শুয়ে পড়লো বেবি কমফোর্টের ভেতর থেকে। রোজা মাথা বের করে বলল, আমার জ্বর, আমার মাথা ঘুরছে, আমি যাচ্ছি না। সকালে উঠে নাস্তা করে নিল নেওয়াজ পরিবার। নাস্তার টেবিলে প্রতিদিনের মতো আজও আড্ডার কমতি নেই। মিরান, রোজা, তুবা মিলে আড্ডায় জমেছে। আজ বিজনেস মিটিং থাকায় মোস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ একটু আগে বেরিয়ে গেছে। আরাজ এখন রোজাকে দেখলেই বলে, ম্যানারলেস ফুপি। যদিও ম্যানারলেস বলাটা পরিষ্কার হয় না। তা নিয়ে নেওয়াজ আর রিহানা নেওয়াজ নাস্তা দিচ্ছে সবাইকে। রাহেলা নেওয়াজ এখন আর আগের মতনই, শরীরে বৃদ্ধার অনেক পরিবর্তন এসেছে। রোজা খেতে খেতে দুনিয়ার সকল গল্প শেষ করবে এমন অবস্থা। খাওয়ার জন্য মুখ না চললেও কথার বেলায় মুখ ফাস্ট চলছে।
তা দেখে আরাজ বলল, ম্যানারলেস ফুপি, ব্রেকফাস্ট করতে বসে কেউ কথা বলে? সবাই হেসে ফেলল। রাফিয়া আজকে বলল, ফুপিকে সরি বলো, বড়দেরকে এসব বলতে নেই। আরাজ মায়ের বাধ্য সন্তান, তাই করলো। রোজা তুরজানকে কিছু বলতে গিয়ে চোখ পড়ল সিঁড়ি দিয়ে নেমে আসা তুরজানের দিকে। ফর্মাল ড্রেস আপে হিটলারকে ভালোই লাগছে, তবে একটু হিরো টাইপের না। এই ব্যাটা হিটলার হিসেবে থাক, নইলে ঝগড়া করে মজা হবে না। তুরজান আসতে রাফিয়া তুরজানের ব্রেকফাস্ট দিয়ে দিল। তুরজান আসার পর সবাই কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করলো। রোজা চুপ করে রইল। ব্রেকফাস্ট শেষে তুবা আর রোজা নিজেদের রুমে গেল। ঠিক তখনই দরজার করানাড়ার শব্দ। রোজা তুবা দুজনেই চুপ। দরজার ওপাশ থেকে তুরজানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, 10 মিনিট। রোজা দাঁত কিরমির করে উঠল। এই মানুষটা আমার লাইফে কেন ভাই? এর মতো তো ঘড়িও পাংচুয়াল না। তুবা হেসে বিড়বিড় করে বলল, কারণ আল্লাহ বাঁচাইছে। রোজা কিছু বলতে পারল না। তুবার কথা বলল, কি বলছিস? কিছু না, রেডি হ যা। রোজা বালিশ ছুঁড়ে মারল তুবার দিকে। এরা দুই ভাই বোন এমন কেন? সময়ের এত বেশি দাম? সত্যি কি বেশি? হয়তো সময়ের দাম অনেক বেশি, নয়তো সময়ের সাথে সব হারিয়ে যায় কেন? 10 মিনিট পরে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই তুরজান হাত ঘড়ির দিকে তাকে বলল, 11 মিনিট, মানে 1 মিনিটস লেট। রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়েদের রেডি হতে টাইম লাগে, এটা জানেন না? তুরজান শান্ত গলায় বলল, পড়াশোনা করে বড় হতে চাইলে সময়ের দাম দিয়ে শিখতে হয়। রোজা একটু থমকালো, কথা বলার মতো কিছু পেল না। গাড়িতে ওঠার পর অদ্ভুত নীরবতা। আজও তুবা ব্যাক সিটে আর রোজা ফ্রন্ট সিটে। হঠাৎ তুরজান বলল, পা এখন কেমন? রোজা জানালার বাইরে তাকিয়ে বলল, আগের মতোই। তুরজান ভুরু কুঁচকে বলল, মানে? রোজা আবার নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, মানে আবার কি? আগের মতো 2টা পাই তো আছে, আগে যেমন দেখতে ছিল এখনও তেমন আছে। পেছন থেকে তুবা ফিক করে হেসে উঠল। এদের লাভ স্টোরিটা টম অ্যান্ড জেরির মতো। রোজা তুবার দিকে তাকাতেই তুবা হাসি থামিয়ে দিল। তুরজান সামনে চোখ রেখে বলল, পায়ের ব্যথা কমেছে? রোজা বলল, ভালো। মানে? এইটা আগের প্রশ্নের উত্তর। তুরজান একে নিয়ে কোথায় যাবে? এর সাথে সারা জীবন থাকলে নিশ্চিত পাগল হয়ে যাবে। তুরজানও প্রশ্ন করলো, পরীক্ষায় ও একটার উত্তর আরেকটাতে দিস। ঔষধ না খেলে ভালো হতো, থ্যাঙ্কস। তুরজানের এবার নিজেকে পাগল মনে হচ্ছে। এই মেয়েকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর থাকা হবে না। এই মেয়ে তার আগে মেরে ফেলবে। তুরজানের কোনো কথা বলছে না দেখে রোজা এবার ঘুরে তাকালো। লোকটা কি রেগে গেল? একবার দেখবে রেগেছে নাকি, দেখাই যাক। কাউকে জ্বালাতে তো আর টাকা লাগে না। আপনি আমাকে ভয় দেখে ওষুধ খাইয়েছেন? ভয় দেখায়নি। এক প্রশ্নের উত্তরে রোজা চুপ হয়ে গেল। না, এ এখন শান্ত, আর শান্ত মানুষকে জ্বালাতে ভালো লাগে না। ভার্সিটিতে পৌঁছাতে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরল। কইছিলি কাল? তোর মুখে এত রাগী ভাব কেন? রোজা ফিসফিস করে বলল, গল্প আছে, পরে বলবো। তুরজান গাড়ি থেকে নেমে দূর থেকে একবার তাকালো। চোখে অদ্ভুত কড়া নজর, যেন কাউকে সাবধান করে দিচ্ছে, ওদের দিকে খেয়াল রেখো। রোজার চোখে সে দৃষ্টি ধরা পড়ল। কেন যেন বুকের ভেতর কেমন করে উঠল। এক্সাম হলে বসে প্রশ্নপত্র হাতে নিয়েই রোজার মাথা ঘুরে গেল। ইয়া আল্লাহ, এগুলো তো আমি পড়ি নাই। তুবা পাশে বসে ফিসফিস করলো, বলেছিলাম পড়তে, আর সমস্যা নেই, এগুলো আজ না পড়লেও কয়েকদিন আগে পড়েছিস, লেখা শুরু কর। রোজা কলম কামড়ে লেখা শুরু করলো। ঠিকই তো, সে এগুলো আগে পড়েছে। লেখার মাঝে মনে হলো কোনো চোখ তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে কিনা। আধা ঘন্টা পর বেরিয়ে এসে দেখলো সামনে একটা ছেলে, বয়স 10 থেকে 12 বছর, হাতে 3টে জুস এনে রোজার হাতে দিল। রোজা অবাক, কে এই ছেলে? ছেলেটি চলে যেতে চাইলে রোজা জুস ফেরত দিয়ে বলল, এই ছেলে জুসগুলো আমাকে দিচ্ছ কেন? ভাবি ভাই আপনাকে দিতে বললো। রোজা সহ তুবা আহাম্মক, এই ছেলের ভাবি হয় রোজা কেমনে? রোজা বলল, তোমার ভুল হচ্ছে, এগুলো অন্য কারোর নিয়ে যাও। ভাবি ভাই আপনার ছবি দেখে বলেছে এগুলো আপনাকে দিতে। রোজা ভুরু কুচকে ছেলেটার দিকে তাকিয়ে রইল। তোমার ভাইকে? ছেলেটা একটু ইতস্তত করে বলল, ওই যে ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। রোজা আর তুবা দুজনে একসাথে ঘুরে তাকালো। দূরে একটা ছেলে ফোন হাতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে হয়তো। ছেলেটার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রোজার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। বা বলেও থেমে গেল। পরে বলল, ছেলে মানুষ মেয়ে মানুষ দেখলেই ঢং দেখায়। তুবাকে বলল, তুবা তুই ওই হাদারামকে চিনিস? আমি তোকে চিনি না। তুবা ফিসফিস করে বললো, আমিও চিনি না। রোজা জুসগুলো আবার ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বললো, নাও এগুলো নিয়ে যাও, আমি কিছু খাবো না, আর গিয়ে বলো রং নাম্বারে ডায়াল করেছে। ছেলেটা মাথা নেড়ে বলল, ভাবি ভাই বলছে আপনি না নিলে আমাকে বকা দিবে। রোজা এবার বিরক্ত হয়ে গেল, আমি তোমার ভাবি না, যাও এখান থেকে, আমার হাজবেন্ড নিতে আসবে একটু পর।
যদি দেখে তুমি এখানে আমাকে ডিস্টার্ব করছো তাহলে তোমাকে ধরে কেলাবে। ভাবি আপনি বিবাহিত, তবে ভাই যে বললো আপনার সাথে ভাইয়ের বিয়ে হয়েছে আর বাড়ি থেকে আপনাদের বিয়ে ঠিক করেছে, তোমার ভাইকে উত্তম মাধ্যম খাওয়াতে হবে দেখি ভাবি। ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আচ্ছা আপনি এগুলো নিয়ে নেন, এই তোমাকে সহ তোমার ভাইকে কেলানি খাওয়াবো, গণপিটুনি চেনো। ছেলেটা হতাশ মুখে দাঁড়িয়ে আছে। তাকে তো একটা ছবি দেখানো হয়েছে, সেখানে 3টে মেয়ে ছিল, আর যার কাছে সাদা পার্স আছে তাকেই তো দিতে বলল। সে কি করবে? আর সাদা পার্স তো রোজার কাছেই রয়েছে। ছেলেটা ভুল কি বলেছে তাই তো বুঝতে পারছে না। একজন বলল বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, আর একজন বলছে সে বিবাহিত। ছেলেটার ভাবনার মাঝে পেছন থেকে একটা ঠান্ডা গম্ভীর কণ্ঠ শোনা গেল, কেউ কিছু খাবে না। রোজা আর তুবা দুজনেই ঘুরে তাকালো। তুরজান দাঁড়িয়ে আছে, চোখ দুটো কেমন যেন কঠিন হয়ে আছে। ছেলেটার হাত থেকে জুসগুলো নিয়ে তুরজান একবার তাকালো ওই দূরের ছেলেটার দিকে। সেই ছেলেটা তখনও মুখ ঘুরিয়ে কথা বলে যাচ্ছে, আর পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তুরজান নিচু গলায় রোজার দিকে তাকে বলল, কে দিয়েছে? রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার মতো কোনো হিটলার না, অন্য কেউ। তুরজান চোখ সরু করে তাকালো, নাম জানিস না? চিনিস না? তুরজান আর কিছু বলল না, জুসগুলো ডাস্টবিনে ফেলে দিল। রোজা অবাক হয়ে বলল, এই ফেলে দিলেন কেন? তুরজান শান্ত গলায় বলল, অচেনা কারো দেয়া কিছু জিনিস খাওয়া উচিত না। রোজা গজগজ করে বলল, সবাই আপনার মতো সন্দেহপ্রবণ না। তুরজান এবার একটু ঝুঁকে রোজার চোখের দিকে তাকালো, বলল, আর সবাই তোর মতো বোকাও না। তুবা মুখ চাপা দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রোজা রেগে বলল, আমি বোকা? তুরজান খুব স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ। রোজা গজগজ করে বলল, আমাকে কি ছোট বাচ্চা মনে হয় আপনার? তুরজান একটু থেমে বলল, বাচ্চারা অন্তত অচেনা লোকের কাছ থেকে কিছু নেয় না। তুবা ফিক করে হেসে ফেলল। রোজা সঙ্গে সঙ্গে তাকালো। তুই হাসছিস কেন? কিছু না। তুরজান ছেলেটার দিকে তাকে বলল, কেউ ছবি দেখে তোমাকে ভাবি বলতে আর তুমি বিশ্বাস করে এসে ভাবি বলে ফেলল। ছেলেটা আমতা আমতা করে করতে লাগলো। রোজা এবার একটু থেমে গেল। সত্যি কথাটা মুখটা কেমন চুপসে গেল ছেলেটার শুনে। তুরজান এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আর একটা কথা। রোজা বিরক্ত হয়ে বলল, কি? আজ থেকে কেউ কিছু তোকে কিছু দেয়, চকলেট জুস কিছুই খাবি না। রোজা হাত গুটিয়ে বলল, খেলে কি করবেন? তুরজান একদম ঠান্ডা গলায় বলল, খেতে দেব না। কেন? তুরজান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ তুই আমাদের বাড়ির দায়িত্ব, আর নেওয়াজ পরিবার অন্যের দেয়া কিছু খাওয়া পছন্দ করে না, বিশেষ করে কোনো খারাপ ইন্টেনশন থাকা লোকের কিছু জিনিস। রোজা কিছু বলল না, কেন যেন বুকের ভেতরটা হালকা ধক করে উঠল। তুরজান ঘুরে চলে যেতে যেতে শুধু বলল, এক্সাম শেষ, ক্লাস শেষ হলে এখানেই থাকবে, আমি নিতে আসব। আপনি কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাবি? রোজা তুরজানকে জ্বালাতে বলল, জাহান্নামে কি করতে যাবেন? তুরজান এই মেয়েকে কি করবে শুধুমাত্র ভালোবেসে দেখে সব সহ্য করছে, নয়তো একে এক থাপ্পড়ে সোজা বানিয়ে দিত। রাগটুকু সংবরণ করে বলল, মরতে যাব। রোজা মুচকি এসে বলল, এমা, সবাই মরে ওখানে যায় আর আপনি মরতে যাবেন ওখানে? তুরজান কথা না বাড়িয়ে চলে গেল। এই মেয়ে তার মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। যদি প্রতি বছর রোজা বিতর্ক প্রতিযোগিতায় নাম দেয়, নিশ্চয়ই বিতর্ক প্রতিযোগিতায় রোজা প্রতিবার ফার্স্ট হবে, যেই হারে মুখ চলে। রোজা পেছন থেকে মুখ বাঁকিয়ে বলল, নিজেকে কি মনে করেন উনি? তুবা হেসে বলল, সত্যি বলবো? বল। না, তাক বলবো না। রোজা কিছু বলল না। তুবা ইদানিং ভণ্ডামির দলে যোগ দিয়েছে, তার কথা এখন অহেতুক মনে হয়। রোজা দূরে হাঁটতে থাকা তুরজানের দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে বিড়বিড় করলো, উফ, লোকটা আসলে কি চায়? ততক্ষণে নূর ক্লাস শেষ করে বেরিয়ে এসেছে। নূর আসতেই রোজা নূরের সাদা পার্স ফেরত দিল। একটা গাছের নিচে তখনকার সেই ভাবি ডাকা ছেলেটা আর সেই জুস দেওয়া ছেলেটা দাঁড়িয়ে, সাথে তুরজানও আছে, যেন সে কিছুই জানে না। ছোট ছেলেটাকে কাছে ডেকে বললে, এই ছেলে শোনো, তা তোমার ভাইয়ের নাম কি? জি ভাইয়া, ওনার নাম সমুদ্র। ও তোমার ভাইকে দেখছি সত্যি সমুদ্রে চুবাতে হবে। দিন দুপুরে মেয়েদের বিরক্ত করা, আবার কি বলছিল বিয়ে ঠিক? তা আমার বউয়ের সাথে তোমার বিয়ে ঠিক হলো কেমনে? সমুদ্র নামের ছেলেটা বলল, ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে, আমি আমার ফিয়ন্সের জন্য জুসগুলো পাঠিয়েছিলাম। 3টে কেন? ওরা 3জন একসাথে থাকে, তাই 3টা পাঠিয়েছিলাম। তা তোমার ফিয়ন্সের নাম বলো তো দেখি। ছেলেটা শান্ত গলায় বলল, নুরাইয়া ইসলাম নূর। তুরজানের রাগটা এতক্ষণে কমে আছে। ছোট ছেলেটা হয়তো আগামাতা পাচ্ছে না কি হচ্ছে। তুরজান শান্ত গলা ছোট ছেলেটাকে দেখে বলল,
তাহলে ও আমার ওয়াইফের কাছে ওগুলো দিল কেন? ভাইয়া, ওর মনে হয় ভুল হয়েছে। আমি ওকে একটা ফটো দেখিয়েছিলাম, তিনজন একই কালার ড্রেস পরেছিল, নূরের হাতে সাদা পার্স ছিল, আর আজকে ও সাদা পার্সটা নিয়ে এসেছে। ওটা দেখিয়ে ওকে বলছিলাম জুসগুলো ওকে দিয়ে আসতে, কিন্তু ও ভুল করে আপনার ওয়াইফের কাছে দিয়েছে। নূর আমার স্টুডেন্ট হলেও বোনের মতো, তাই নাম ধরে বলছি। ভালোবাসা নূরকে? কতটা? আমাদের বিয়েটা সবাই জানে পারিবারিক। হয়তো নূরের জন্য পারিবারিক, কিন্তু আমার কাছে তা নয়। 2 বছর আমি ওকে ভালোবাসি, ও নিজেও জানে না। তুরজান এগিয়ে এসে সমুদ্রের সামনে দাঁড়ালো, বলল, তুমি নিজেই যেতে পারতে। তার সামনে দাঁড়ানোর সৎ সাহস না থাকলে ভালোবাসার কি দরকার? আমি চাই ও বিয়ের পরে সব জানুক। যদি সে অন্য কাউকে বাসে না এত বিশ্বাস। হয়তো আপনার মতো অতটা নয়। মানে ভুল করে হলো আপনার ওয়াইফও নাকি আপনার জন্য জুসগুলো নিতে চায়নি? থাকো তাহলে, বলে আবার বলল, আর ভাবি বলবে না, আপু বলবে, মনে করবে মায়ের পেটের বোন। আমি দুলাভাই হতে রাজি আছি, কিন্তু আমার ওয়াইফকে ভাবি হয়ে দেবরকে কোনো সুযোগ টুযোগ দিতে পারবো না বলে এই জায়গা ত্যাগ করলো। রোজা বিয়ের ব্যাপারে জানে জন্য বলেনি সে বিবাহিত। সে না নেওয়ার বাহানা দিয়েছে বিবাহিত বলে। তবে তুরজানের রোজার প্রতি এতটুকু বিশ্বাস আছে, রোজা কোনো সম্পর্কে জড়াবে না। তুরজান যেতে যেতেই ছোট ছেলেটা বলল, ভাই, আমি ভুল জায়গায় গেছিলাম না। মানে ভুল জায়গায় না গেলে আমি নূরের সামনে যাওয়ার সাহস পেতাম না। তবে এবার বুঝতে পারলাম সব ভুল নয়। ছোট ছেলেটা বলল, ভাই, ওই ভাইটা আর ভাবিটা মনে হয় দুজনকে অনেক ভালোবাসে, জানেন? ওই ভাবি তবা ওই আপু দুলাভাইয়ের জন্য সামান্য জিনিস নিল না। আবার দুলাভাই আমাদের এখানে যেভাবে দাঁড় করাইছে, আমি ভাবছি আজকে আমার শেষ দিন। রোজা আর তুবা গেটের বাইরে এসে দেখলো তুরজান গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। রোজা অবাক হয়ে বলল, আপনি এখনো যাননি? তুরজান সংক্ষেপে বলল, চলো। কোথায়? বাসা যাব। রোজা ভুরুকুচকে বলল, আমরা কি নিজেরা যেতে পারি না? তুরজান শান্ত গলায় বলল, পারিস, কিন্তু আজ থেকে আমি নিয়ে আসবো আর নিয়ে যাব। রোজা কিছু বলতে গিয়ে থেমে গেল। লোকটার কণ্ঠে এমন একটা দৃঢ়তা থাকে যেটা অদ্ভুতভাবে চুপ করিয়ে দেয়। গাড়িতে ওঠার পর কয়েক মিনিট নীরবতা। রোজা জানালার কাছে নিজের মুখের প্রতিচ্ছবি দেখছিল। হঠাৎ মনে পড়ল জুসের ঘটনা। সে আস্তে করে বলল, আপনি এত রেগে গেলেন কেন? তুরজান চোখ রাস্তার দিকে রেখে বলল, রাগেনি। তাহলে জুস ফেলে দিলেন কেন? কারণ অচেনা মানুষ হঠাৎ এত যত্ন দেখালে সেটা ভালো লক্ষণ না। রোজা বলল, আসলে ওগুলো আমার ছিল না, আমার ফ্রেন্ড নূরের ছিল। ওই ছোট ছেলেটা ভুল করে আমাকে দিয়েছিল, জানি। রোজা আর কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবলো, লোকটা আসলে এত খেয়াল রাখে কেন সবার? যাক, হিটলারটার বউ একদিক দিয়ে বেঁচে যাবে, দায়িত্বশীল জামাই পাবে। সামনে ড্রাইভ করতে করতে তুরজানও একবার রিয়ার ভিউ মিররে তাকালো। রোজা তখন জানালার বাইরে তাকিয়ে আছে। তুরজান খুব আস্তে নিজের মনে মনে বলল, ঝামেলার মেয়ে একটা। ভেতরটা অদ্ভুত নীরব হয়ে আছে। ইঞ্জিনের মৃদু শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রোজা জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশ দিয়ে গাছগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার মাথার ভেতরের ভাবনাগুলো যেন কোথাও গিয়ে থামছে না। তুরজান মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তাকাচ্ছে। রোজা সেটা খেয়াল করছে না। তুরজান এমন ভাব করছে যেন আসলে সে তাকাচ্ছে না। তুবা মেয়েটা বরাবরই নিশ্চুপ দর্শক, তবে তুবা রোজার বকবকুনি শুনতে অভ্যস্ত। তুবা হঠাৎ রোজাকে উদ্দেশ্য করে বলল, এই নীরবতা কি খুব দরকার? রোজা ঘুরে তুবার দিকে তাকিয়ে বলল, মানে? তুবা হেসে বলল, কিছু না, গাড়িতে বসলে সবাই তো আর আজকের মতো চুপ থাকে না। আজ কি কোনো নিশ্চুপতার প্র্যাকটিস চলছে? তুরজান শান্ত গলায় বলল, কেউ চাইলে কথা বলতেই পারে। রোজা মুখ বাঁকালো, আজ কথা বলবে না। তখন কথা বললে উত্তর দিল এক কথায়। রোজার এসব এক কথায় উত্তর পোষায় না। তার ভাই কি সুন্দর এক কথা বলে আর এক কথা বলে, আর এরা দুই ভাই বোন মুখে গ্লু এঁটে বসে থাকে। রোজা মুখ ঘুরিয়ে বলল, আপনি তো এমনভাবে কথা বললেন যেন কেউ কথা বললে ফাইন দিতে হবে। তুবা হাসি চেপে রাখলো। তুরজান কিছু বলল না, শুধু একবার রোজার মুখের দিকে তাকালো। ওই তাকানোটা খুব বেশি সময়ের ছিল না, কিন্তু তাতে এমন একটা চাপা তীব্রতা ছিল যে রোজা নিজেই চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পরে তুবা আবার বলল, আচ্ছা ভাইয়া, আজকে তুমি ভার্সিটি থেকে কোথায় গিয়েছিলে? কাজ ছিল? কাছেই। রোজা তৎক্ষণাৎ বলল, মিথ্যা। তুরজান ভুরু তুলে বলল, কেন? কারণ আপনি একজন প্রফেসর, আর ভার্সিটি টাইম প্রফেসরদের অন্য কাজ থাকে না। আমাদের অন্য প্রফেসর তো ভার্সিটি টাইম কোথাও যায় না। তুরজান এবার মনে মনে খুশি হলো। যাক, এর থেকে একটু একটু বউ ফিল আসছে। বউয়ের মতো সব কাজের শিডিউল এর হিসেবে রাখছে।
সাথে সব শাসন ফ্রি। তুরজানকে এবার চুপ থাকতে দেখে রোজা বেজায় বিরক্ত মনে মনে বলল, কি মানুষ রে, কে জানে 1 মিনিট কথা বললে আর 58 মিনিট চুপ। গাড়ির ভেতরের পরিবেশ একটু হালকা হয়ে গেল, কিন্তু তুরজানের মাথায় অন্য কিছু চলছে। আজকের ঘটনাটা সে সহজভাবে নিচ্ছে না। জুস পাঠানো ছেলেটা হয়তো সত্যি ভুল করেছিল, কিন্তু তুরজানের মনে একটা জিনিস পরিষ্কার, রোজাকে অন্য কেউ যদি এভাবে সহজে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, না পারবে না, কারণ তার বউ তাকে না চিনেও তার প্রতি যথেষ্ট লয়াল। গাড়ি কিছুক্ষণ পরে নেওয়াজ বাড়ির সামনে এসে থামলো। তুরজান গাড়ি থামিয়ে বলল, নেমে যা। রোজা দরজা খুলে নামতে নামতে বলল, ধন্যবাদ। তুরজান রোজার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, কিসের জন্য? রোজা চলে যেতে যেতে বলল, ড্রাইভার সার্ভিসে। তুরজান মাথা নেড়ে বলল, ঝামেলার মেয়ে একটা। রোজা কথাটা শুনতেই পিছু ফিরে তুরজানকে জিভ দেখিয়ে ভিতরে চলে গেল। বাড়ির ভেতর ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল মিরানের সাথে। সে সোফায় বসে ফোনে কথা বলছে। রোজাদের ফোন রেখে দিয়ে বলল, এই তো এলি, এত দেরি কেন আজকে? তুবা হেসে বলল, আজকে একটু ঘটনা ঘটেছে। মিরান চোখ বড় করলো, কি ঘটনা? রোজা দ্রুত বলল, কিছু না। তুবা মুখ টিপে হাসছে। মিরান সন্দেহের চোখে তাকালো তুবার দিকে, বলল, তুবা তুই বল। তুবা নাটকীয় ভঙ্গিতে বলল, আজকে একটা ছেলে এসে। রোজা তুবার মুখ চেপে বলল, চুপ। মিরান এবার পুরো আগ্রহী হয়ে তুবাকে বলল, বল বল। তুবা মুখ থেকে রোজার হাত সরিয়ে বলল, এক ছেলে এসে রোজাকে ভাবি বলেছে। মিরান তড়িৎ বেগে বলল, কি বলে? সে হেসে বলল, যাক, রোজাকে এবার জ্বালানো যাবে। এই মেয়ে সবসময় তাকে পস্তায়, আজ থেকে সেও রোজাকে পস্তাবে। মিরান উৎসুক জনতার ন্যায় বলে, তারপর তুরজান ভাই এসে জুস ডাস্টবিনে ফেলে দিল। ততক্ষণে তুরজান বাড়িতে প্রবেশ করেছে। মিরান এবার তুরজানের দিকে তাকে মিটিমিটি এসে বলল, সত্যি ভাইয়া? তুরজান খুব স্বাভাবিকভাবে বলল, অচেনা জিনিস খাওয়া উচিত না, বলেই নিজের রুমে পা বাড়ালো। মিরান মনে মনে আওড়ালো, হয় তুমি যে কি কারণে ফেলেছ তা আমি ভালো করেই জানি। বউকে কারোর জিনিস খেতে দেবে না, আর এখন এসে বলছো অচেনা কারোর জিনিস খাওয়া উচিত না, আর আমি এটা বিশ্বাস করে নেব। এত পাগল মিরান না। তবে রোজার সামনে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ভালো করেছে, সত্যি কারো অচেনা জিনিস খাওয়া উচিত না। রোজা গজগজ করলো, সবাই মিলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলেছে। আমি কি ছোট যে অচেনা লোক এসে আমাকে কিছু খাইয়ে পাচার করবে? তুরজান তখন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কারণ তুই এখনো বাচ্চাই। রোজা চিৎকার করলো, আমি বাচ্চা না। উপরে উঠে যাওয়ার সময় তুরজানের মুখে হালকা হাসি ফুটে উঠল। মিরান রোজার দিকে তাকিয়ে বলল, বনু, একটা সত্যি কথা বলবো? বলো। রাগ করবি না তো? সত্যি কথা বললে তো রাগ করবো না কেন? মিরান দুষ্টু এসে বলল, তোকে কোনো কিডন্যাপার পাচার করবে না, কারণ তারা বুদ্ধিমান লোকেদের পাচার করে না। ভাইয়া, কি এত জোরে চিৎকার করিস কেন? ঘরের ইঁদুর আর তেলাপোকা ভয় পাবে। ভাইয়া, তুমি ইনডাইরেক্টলি কম বুদ্ধিমান বললে। ইনডাইরেক্টলি হয়ে গেছে। আহারে সরি বোন, আমি তোকে ইনডাইরেক্টলি কম বুদ্ধিমান বলতে পারি। বল, তুই আমার একমাত্র বোন, তোকে আমি ডাইরেক্টলি কম বুদ্ধিমান বলছি। রেহানা নেওয়াজ কিচেনে বিকেলের নাস্তা বানাচ্ছিলেন। তিনি মিরানকে উদ্দেশ্য করে বলল, আসতে না আসতে ভণ্ডামি শুরু। তুই পারিসও বটে, মেয়ে দুটো সারাদিন পর বাসায় এসেছে আর তুই বকবক শুরু করেছিস। মিরান কি করলো? সে তো কিছুই করেনি, তাহলে তাকে কেন দোষ দেওয়া হচ্ছে? মিরান বলল, আমাদের পরিবার আজও পাবলিক মাইরি, কিছু হইলেই আমার দোষ, না হইলেও আমার দোষ। একটু থেমে আবার নাটকীয় ভঙ্গিতে বলল, তা তোমার মেয়ে দুটো কয় বছর পর আসলো মা জননী? এমনভাবে বলছে যেন কয়েক ঘন্টা না, কয়েক যুগ পর বাড়ি ফিরেছে। তানিয়া নেওয়াজ মিরানকে উদ্দেশ্য করে বলল, আব্বাজান, এখানেই থেমে যান, আপনার মায়ের হাতে খুন্তি আছে। বাড়ির সবাই অট্ট হাসিতে ফেটে পড়লো। তুবা এই সুযোগ বলল, ছোট আম্মু, ভাইয়া তোমার হাতের মার বেশ মিস করছে, তোরে দিয়ে দাও তো। জানো তো, ফকিরের ইচ্ছে পূরণ করতে হয়। মিরান তুবার দিকে তেড়ে আসতে গেলে তুবা দৌড়ে সিঁড়িতে গেল, গিয়ে বলল, ছোট আম্মু, আমার হয়ে ফকিরকে দুটো বেশি দিও, জানোই তো আমি আবার দয়ার মানুষ। আরাজ রাহেলা নেওয়াজের কাছে ছিল, দৌড়ে এসে তানিয়া নেওয়াজকে বলল, বড় দাদু, আমি ফকির দেখব। রোজাও এই সুযোগে আরাজকে কোলে নিয়ে বলল, আরাজ, ফকির দেখবি? ফুপি, ফকির দেখব। মিরানকে দেখে বলল, তোর কাকু ফকির, মার খাওয়া ফকির। মিরান চেঁচিয়ে বলল, বনু, কি? তোমার জোরে বলা কথায় দেয়াল ফেটে যাবে বলে আরাজকে কোলে নিয়ে সিঁড়িতে গেল। তুরজান ফ্রেশ হয়ে ততক্ষণে নিচে চলে এসেছে। রোজার কাছে এসে আরাজকে নিতেছে, বলল, ওকে আমার কাছে দিয়ে যায়। কেন? আমি আগে নিয়েছি, আপনার কাছে কেন দিব? থাপ্পড়ে গালের মানচিত্র পাল্টে ফেলবো। এসেছিস আধা ঘন্টা হলো, না ফ্রেশ হয়েছিস না নিজের রুমে গেছিস।
আবার এখন মুখে মুখে কথা বলছিস বলে আরাসকে রোজার থেকে নিয়ে নিল। রোজা ভেংসি কেটে বলল, এই যে মিস্টার নেওয়াজ, কথা মুখে মুখেই বলে নিজের রুমে পা বাড়ালো। রাতে খাবার খেয়ে তুবা আর রোজা ঠিক করলো আজ তারা ছাদে যাবে। অনেক দিন হলো রাতে ছাদে যাওয়া হয় না, হলো তাই দুজনে ছাদে যেতেই দেখা মিলল মিরানের। ফোনে কারোর সাথে ইমার্জেন্সি কথা বলছে। রোজাদের দেখে তড়িঘড়ি করে ফোন রেখে দিল। রোজা দৌড়ে গিয়ে মিরানের হাত থেকে ফোন নিতে সে বলল, তুমি প্রেম করছো আর আমরা জানি না, দেখি দেখি ভাবির ছবি দেখাও। তোর ভাবিকে তবা তবা বনু, আমার কপালে এত দুর্ভিক্ষ আসে নাই যে ছেলেদের সাথে প্রেম করব। আর কিছু বলতে গিয়ে তুরজানকে দেখে থেমে গেল। তুরজানকে দেখে বলল, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ। কেন ছাদে আসা বারণ? রোজা বলে, এই আপনি আমার ভাইয়ের সাথে এমনভাবে কথা বললেন কেন? তুরজান তুবার দিকে তাকে বলল, তুই সারাদিন রাত আমার সাথে উদ্ভট আচরণ করিস, তুবা তো কিছু বলে না। রাতের বাতাস ঠান্ডা, আর কেউ কোনো কথা বলল না। সবাই নিশ্চুপ হয়ে রাতের জ্যোৎস্না উপভোগ করলো। তুরজানের ফোনে একটা মেসেজ ছিল, সমুদ্র নামে সেভ করা নাম্বারটা, ভাইয়া আজকের জন্য সরি। তুরজানের রিপ্লাই করলো না। কিছুক্ষণ পরে আবার মেসেজ ছিল, ধন্যবাদ, আজকে আপনার জন্য সাহস পেয়েছি। তুরজান এবার ছোট্ট রিপ্লাই দিল, নূরকে কষ্ট দিও না, জানো আমি আমার মাকে দেখেছি, মেরে একটু পেলে অনেকটা দিতে পারে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, কখনো না। তুরজান ফোনটা টেবিলে রেখে দিল। তার মাথায় এখন অন্য চিন্তা। রোজা মেয়েটা তার জীবনে ঝড়ের মতো এসেছে, ঝামেলা করে, তর্ক করে, কিন্তু অদ্ভুতভাবে তার জীবনের শান্তিটাও যেন ওর সাথে জড়িয়ে গেছে। তুরজান খুব আস্তে বলল, ঝামেলার মেয়ে। তারপর হালকা হাসলো। সকালের হালকা রোদটা ডাইনিং রুমের বড় জানালা দিয়ে ঢুকছে। টেবিলের নাস্তা সাজানো পরোটা, ডিম, ফল আর চা। কিছুদিন তাজরুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ অফিসে জরুরি কাজের জন্য অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে যান এবং আসেন রাত করে। রাতে সবার সাথে হালকা পাতলা কথাবার্তা বলেন। তাছাড়া এই এক সপ্তাহে বাড়িতে সময় দিতে পারেন না। রোজা চেয়ারে বসে আছে কিন্তু খাচ্ছে না, চামচ দিয়ে শুধু প্লেটে টোকা দিচ্ছে। তুরজান সেটা খেয়াল করে বলল, খাচ্ছিস না কেন? রোজা গম্ভীর মুখে বলল, ভাবছি। কি ভাবছিস? আজকে যদি আবার কেউ জুস পাঠায় তাহলে কি করবেন? তুবার সাথে সাথে হেসে ফেলল। তুরজান শান্তভাবে চা খেতে খেতে বলল, ডাস্টবিনে ফেলবো। রোজা ঠোঁট ফুলিয়ে বলল, কৃপণ লোক, নিজের জীবনে একটা কিছু কিনে দিল না, আবার অন্যের জিনিস নিতে দেবে না। এটা আমাদের দুলাভাই হতে চলেছে তো কিছু না। মিরান মাথা নেড়ে বলল, বনু তুই আর ভাইয়া তর্ক বিতর্ক প্রতিযোগিতায় নাম দে। রোজা ভুরু তুলল, মানে কথা বলার প্রতিযোগিতায় নাম দিবি দুজনে? দিব, তুই প্রথম হবি, ভাইয়া পারবে না তোর সাথে। জানি। তুরজান খেতে খেতে বলল, জানবি তো, কারণ তোর মুখ থামবে না। ডাইনিংয়ে আবার হাসির রোল পড়ল। রাহেলা নেওয়াজ বলল, তোরা আমার নাতিটাকে কি পেয়েছিস বলতে, একটু বেশি কথা বললে কি হয়? রোজা ভুরু উঁচিয়ে বলল, ও গ্র্যানি আমার পক্ষে কথা বলবে নাকি বিপক্ষে? ডাইনিং টেবিলের হাসাহাসি শেষ হতে হতে সকালটা বেশ প্রাণবন্ত হয়ে উঠল। রোজা আবার সত্যি সত্যি খেতে শুরু করলো, তবে খাওয়ার চেয়ে তার কথা বলাতেই যেন বেশি মন। গ্র্যানি তুমি কি আসলে আমার পক্ষে কথা বলেছ? রাহেলা নেওয়াজ এসে বললেন, আমি সবসময় সত্যির পক্ষে থাকি। মিরান সাথে সাথে বলল, তাহলে তো গ্র্যানি আজকে প্রথমবার ভুল করলো। রোজা চোখ বড় বড় করে তাকালো, ভাইয়া? তবে হেসে বলল, আজকে মনে হচ্ছে আবার যুদ্ধ শুরু হবে। তুরজান তখনও শান্তভাবে খাচ্ছে, যেন এই সব ঝগড়াঝাটি তার জীবনের খুব সাধারণ ব্যাপার। মিরান আবার বলল, গ্র্যানি তুমি জানো না বনু সারাদিন কত কথা বলে, ও যদি একদিন চুপ থাকে মনে হবে পৃথিবীতে কোনো সমস্যা হয়েছে। সবে আবার একসাথে হেসে উঠল। ঠিক তখনই তানিয়া নেওয়াজ বললেন, আচ্ছা হাসাহাসি বাদ দিয়ে তোর আগে খাওয়া শেষ কর, তারপর যার যার কাজ কর। রোজা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তুবা উঠল। রোজা হঠাৎ তুরজানের দিকে তাকে বলল, আজকে ভার্সিটিতে যাবেন? তুরজান ভুরু তুলে বলল, কেন? এমনিতে জিজ্ঞেস করলাম। আমি শুক্রবারে ভার্সিটি যাব, তুই যাবি? দুপুরের দিকে বাড়িটা একটু শান্ত হয়ে গেল। তুবা আর রোজা নিজের রুমে পড়ছে। মিরান কোথাও বেরিয়ে গেছে। আরাজ রাহেলা নেওয়াজের সাথে খেলছে। রোজা রুমে বসে বই খুলে রেখেছে, কিন্তু পড়ছে না। তার মাথায় ঘুরছে সকালকার কথা। কৃপণ লোক, নিজেই বিড়বিড় করলো। তারপর আবার মনে পড়লো তুরজানের মুখটা কেমন করে কালকে বলল, থাপ্পড়ে গালের মানচিত্র পাল্টে ফেলবো। রোজা মুখ বাঁকালো, বলল, খুব দাদাগিরি। তবে এতক্ষণ রোজার ভাবভঙ্গি খেয়াল করেছে। প্রথমে পড়ছে ভাবলেও পরে বুঝলো অন্য কিছু চলছে। তুবা রোজাকে ধাক্কা দিয়ে বলে, এই যে আপনার মাথায় সমস্যা হয়েছে নাকি? এমন বিড়বিড় করছিস কেন? তোর ভাইকে বকা দিচ্ছি? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বল, তোর মাথায় এখন সবচেয়ে বড় চিন্তা কি? ভাইয়া মানে? ঠিক তখনই দরজায় টোকা পড়লো, ভেতরে আসো।
দরজা খুলে মিরান ঢুকলো রুমে, এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লো। সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, কিছু করছিস? কিছু না। মিরান সন্দেহের চোখে তাকালো রোজার দিকে। রোজার ভুরু কুচকানো দেখে বলল, তুই কি ভাবছিস? কিছু না। তুই আবার আমাকে উল্টাপাল্টা ভেবে উপাধি দেওয়ার চেষ্টা করছিস না তো? কিছু না বললাম তো। মিরান বিছানা থেকে শোয়া থেকে উঠে বসলো, রোজার দিকে তাকে বলল, বনু, তোর সাথে উপাধি মেনে নিব, একটা প্রেম করিয়ে দে। রোজা তুবা দুজনে হতবাক। তাদের বড় ভাই বলতেছে তাদেরকে প্রেমের কথা। হারি কে যেন বলছিল এটা কলিযুগ। তুবা একটা কলম নিয়ে মিরানের দিকে ছুঁড়ে মারল। মিরান যদিও কলমটা ধরে ফেললো, তুবা রোজা দুজনেই বলল, তোমার লজ্জা লাগে না ভাইয়া? ছোট বোনদের কাছে প্রেমের কথা বলো। বিকেলের দিকে বাড়িতে আবার একটু হইচই শুরু হলো। আরাজ মিরানের পেছনে পেছনে দৌড়াচ্ছে, কাকু কাকু। মিরান হাঁপাতে হাঁপাতে বলল, এই বাচ্চাটা কার? আমি চিনি না একে। এ আমাকে কেন তাড়া করছে? ও রাফেজ ভাইয়া, তুমি কোত্থেকে এ যন্ত্র আবিষ্কার করলে? এ আমাকে বাস দেওয়া ছাড়া কিছুই পারে না। আরাজ মিরানের পিছু পিছু ছুটতে ছুটতে বলল, কাকু তুমি ফকির ফকির। আবার তানিয়া নেওয়াজ আর রেহানা নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, দিদুনরা ফকিরকে টাকা দাও। মিরান নাটকীয়ভাবে বলল, এই পরিবারের আমার কোনো সম্মান নেই, আমি থাকবো না এই পরিবারে। রেহানা নেওয়াজ চরম বিরক্ত মিরানের এত দুষ্টুমিতে। আর হবেই না কেন? এত বড় ছেলে এখনো বাচ্চাদের মতো দৌড়ে বেড়ায়, ভণ্ডামি করে। রেহানা নেওয়াজ কিছু বলতে গেলে তানিয়া নেওয়াজ আটকে দিল, চোখ দিয়ে বুঝিয়ে দিল কিছু না বলতে। রেহানা নেওয়াজ বড় বোনের মতো জায়ের কথা শুনে মেনে নিয়ে কিচেনে গেল সন্ধ্যার নাস্তা বানাতে। রাফিয়া ধমক দিয়ে আরাজকে সোফায় বসিয়ে দিল। রাফেজ ভিডিও কল দিয়েছে। আরাজ বাবার কাছে সব নালিশ দিয়ে দিল মায়ের নামে। পৃথিবীর সন্তানদের এই দৃশ্যটা সবচেয়ে সুন্দর। বাবা রাগ করলে আর বকা দিলে সালিশ যায় মায়ের কাছে, আর মা বকা দিলে সালিশ যায় বাবার কাছে। এক এক করে সবাই রাফেজের সাথে কথা বলে নিল। রাফেজ জানালো এই সপ্তাহে সে বিডিতে ব্যাক করবে। ঠিক তখন দরজার বেল বেজে উঠল। তানিয়া নেওয়াজ বললেন, মিরান দরজা খুলে দেখতো কে এসেছে। মিরান দরজা খুলতেই অবাক, দরজা খুললেই বলল, মিস ধাক্কাধাক্কি, আপনি এখানে? অনন্যা যেন আকাশ থেকে পড়ল। এই ছেলে এখানে কেন? নূর কিছুই বুঝতে পারছে না। অনন্যার দিকে তাকে বলল, ভাইয়া আপনি আমার আপুকে চেনেন? উনি তোমার আপু হয়? ভাইয়া কেন, আপনার পূর্ব পরিচিত? তবে আপু যে বলল আপনাদের বাসা চেনে না। মিরান কিছু বলার আগে রেহানা নেওয়াজ মিরানের পিছন থেকে বলল, কে এসেছে? আর তুই আহাম্মকের মতো ভিতরে আসতে না বলে ওখানে দাঁড় করে রেখেছিস? সাথে সাথে আরাজ সেই বাক্যটাও মিরানকে বলল। আরাজের মুখে এমন কথা শুনে অনন্যা হেসে ফেলল। রোজা নূরদের দেখে দৌড়ে এলো, এসে অনন্যাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? কতদিন পর তোমার দেখা। অনন্যা মেয়েটা ভীষণ মিশুক। রোজার গাল টেনে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তুবা দরজার কাছে এসে বলল, ভালো, ভীষণ ভালো আপু, তোমাকে দেখার পর আরও ভালো লাগছে। না মানে আমরা সবাই অনেক ভালো আছি। অনন্যা আর নূরকে বাড়ির ভেতরে নিয়ে বসালো তানিয়া নেওয়াজ। তাদেরকে নাস্তা এনে দিল রাফিয়া। হালকা গল্প করার পর অনন্যা তানিয়া নেওয়াজকে বলল, আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেলরা তো অফিসে গেছে, হঠাৎ নাকি তাদের কাজের চাপ বেড়েছে, তাই শুক্রবার তারা অফিস করছে, এক্ষুনি চলে আসবে। অনন্যা নেওয়াজ পরিবারের অফিসে একজন স্টাফ। নূরের হঠাৎ বিয়ে ঠিক হয়। তাজারুল নেওয়াজ অনন্যাকে ছুটি দিয়েছেন। ছুটি মূলত তুরজান দিয়েছিল 1 সপ্তাহের জন্য, যা বাবাকে দিয়ে এখন যে কাজগুলো করাচ্ছে তার কিছু কাজ অনন্যাও করত। তবে এক ছুটিতেই নূরের বিয়েও ঠিক হলো। সামনে শুক্রবার। অনন্যা তানিয়া নেওয়াজের হাতে একটা ইনভিটেশন কার্ড ধরিয়ে দিল। তানিয়া নেওয়াজ খামটা খুলে ভেতর থেকে একটা কার্ড বের করলো। সোনালী অক্ষরে লেখা, সমুদ্র রহমান এবং নুরাইয়া ইসলাম নূরের বিবাহ। অনন্যা বলল, আন্টি কিছু মনে করবেন না, আসলে হঠাৎ বিয়ে ঠিক হয়, বিয়েটা ছোট করে দেওয়া হচ্ছে। আর আমাদের তো বাবা নেই, আর আম্মু বাড়ির কাজে ব্যস্ত, তাই আমাদেরকে আসতে হলো। রেহানা নেওয়াজ হেসে বললেন, পাগলি মেয়ে, কি মনে করব? আর তোমার আঙ্কেলের থেকে তোমার কথা অনেক শুনেছি, আজ দেখে নিলাম তুমি বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে। অনন্যা মুচকি হেসে বলল, আন্টি আঙ্কেল আসলে বলবেন আপনাদের সপরিবারে দাওয়াত, আসবেন কিন্তু বিয়েতে। বলেই বলল, আজ তবে আসি। তাদেরকে বলেও রাখা গেল না, আর নেওয়াজ পরিবারও তাদেরকে জোর করল না। সব সমাজে তো মেয়েরা দেরিতে বাড়ি ফিরলে ভালো বলে না। আসসালামু আলাইকুম। এই গল্পটা 2 থেকে 3 দিনে শেষ করব, তাই যারা আগেও শুনছেন প্লিজ কমেন্ট করার দরকার নেই। এই গল্পটা শুনুন, যদি ভালো লাগে লাইক করবেন। আমার তো গল্পটা ভালোই লাগছে।
শুধু 2 থেকে 3 দিনেই গল্পটা শেষ করে দেব। আসসালামু আলাইকুম।